প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে প্রেসিস। প্রথমে প্রেসি করবার আগে প্রেসি জিনিসটা কি আমরা একটুখানি বুঝে নিই। প্রেসি মানে হচ্ছে আমরা বাংলাতে সারসংক্ষেপ লিখি বা ভাবার্থ লিখি। ইংলিশের ক্ষেত্রে প্রেসি জিনিসটা হচ্ছে একদম তাই, মানে একদম সারসংক্ষেপ যদি বলি বা ভাবার্থ, মূল কথা। আপনাদের একটা প্যাসেজ দিয়ে দেওয়া থাকবে, আমি সহজে বাংলায় লিখছি কিন্তু একদম এখান থেকে মেইন যে পয়েন্টগুলো সেগুলো ইংলিশ বাংলা মিলিয়েই লিখছি, আশা করি অসুবিধা হবে না। তাহলে আমরা একদম প্রেসি বলতে যেটা বুঝছি যে যে কোনো একটা প্যাসেজ যেটা আমাদের দেওয়া থাকবে তার মূল কথাটা আমাকে বুঝে নিয়ে লিখতে হবে, এটা হচ্ছে প্রেসির মেইন যে বিষয়টা। এবার তাহলে প্রেসি আমরা লিখবো কিভাবে, কিছু রুলস রয়েছে যেগুলো আমাদের প্রেসি রাইটিং এর ক্ষেত্রে ফলো করতে হয়, সেগুলো আমরা এক এক করে আলোচনা করি। প্রেসি বলতে এটাকে আমরা সারসংক্ষেপ বা ভাবার্থ এইরকম ব্যাপারটা, মেইন কথাটা শুধু শুধু প্যাসেজের মূল ভাবটাকে তুলে ধরা, মূল কথা বা ভাব এটাকে নিজের ভাষায় তুলে ধরা, এটা হচ্ছে আমার প্রেসি। তাহলে রুলস গুলো আমরা এক এক করে প্রথমে দেখব। ফার্স্ট যেটা আসবে রুলসে সেটা হচ্ছে এই যে যেটা বললাম মূল কথা, এই মেইন আইডিয়াটা এটাকে নিজের ভাষায় লিখতে হবে। যেটা একটু এর আগের দিন আমরা বলেছিলাম, আমি বলেছিলাম যখন আগের দিনের প্রেসিটা করার সময় অনেকে দেখছিলাম যে লাইন ধরে রিপিট করেছে। সেন্টেন্সের রিপিটেশন কিন্তু আমার প্রেসিতে করা যাবে না, বিষয়টা আমি বুঝে নেব, বুঝে নিয়ে নিজের ভাষায় লিখব। তাহলে মেইন আইডিয়া শুড বি রিভিলড in own language, in own language, নিজের ভাষা, own language এর ব্যবহারটা কিন্তু প্রেসির ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তাহলে নিজের ভাষার ব্যবহার আমাকে করতে হবে। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে যে প্যাসেজটা আমাকে দেওয়া আছে সেই প্যাসেজটাই সেই মুহূর্তের জন্য আপনার কাছে সবকিছু, ওই প্যাসেজে নেই এমন কোনো কথা আমি ব্যবহার করব না। মানে দেখা গেল একটা খুব সহজ কোনো টপিক হয়তো নিয়ে দিয়েছে, হয়তো বা সমাজে নারীর অবস্থান, এটা নিয়ে হয়তো একটা প্যাসেজ দেওয়া রয়েছে যেটা প্রেসি আপনাকে করতে হবে। তাহলে সমাজে নারীর অবস্থান সম্পর্কে আমরা অনেক কিছু জানি, চারপাশে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, তো এই সব কিছু আপনার মনের মধ্যে মনে হতে পারে এইটা লিখি, এইভাবে লিখি। প্রেসির ক্ষেত্রে সেই সুযোগ আপনার কাছে নেই, প্যাসেজের মধ্যে যেটুকু বলা আছে, যা বলা আছে সেটাকেই নিজের ভাষায় আপনাকে লিখতে হবে। তার মানে হচ্ছে প্যাসেজের বাইরে কিছু লেখা যাবে না। আপনার হয়তো জানা জিনিস কিন্তু তবুও লেখা যাবে না যদি সেটা প্যাসেজে না থাকে। হয়তো দিয়েছে পলিউশন নিয়ে লিখতে, পলিউশন নিয়ে লিখতে গেলে তো আমরা পাতার পর পাতা লিখে ভরিয়ে ফেলতে পারবো যে শব্দ দূষণ, জল দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, সমস্ত কিছুর দূষণ রয়েছে, কিন্তু ওই প্যাসেজটাতে হয়তো শুধু জল দূষণ নিয়ে লেখা আছে, জল দূষণেরও হয়তো দুটো একটা পয়েন্ট নিয়ে লেখা আছে। তাহলে যেটুকু লেখা আছে সেইটুকুকেই আমি প্রেসিতে লিখবো। জল দূষণ নিয়ে আমি আরো হয়তো 10টা পয়েন্ট লিখতে পারবো, কিন্তু সেটাকে আমি প্রেসিতে লিখবো না। আমাকে এসে লিখতে দিলে আমি লিখবো, ঠিক আছে, রিপোর্ট লিখতে দিলেও আমি প্রয়োজন মতো ব্যবহার করব, কিন্তু প্রেসির ক্ষেত্রে প্যাসেজে নেই এমন কোনো পয়েন্ট আমরা ব্যবহার করব না, প্যাসেজে নেই এমন কিছু লিখবো না, লেখা যাবে না। নেক্সট যেটা কথা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি মেইন প্যাসেজে যতগুলো ওয়ার্ড রয়েছে তার 1/3 ওয়ার্ডে আমাকে প্রেসি লিখতে হবে। মেইন প্যাসেজের শব্দ সংখ্যার 1/3 শব্দে আমাকে প্রেসি লিখতে হবে। মানে যেটা বলছি আপনাদের কাছে জাস্ট নোট থাকার জন্য আমি এভাবে লিখে দিচ্ছি। দেখা যাচ্ছে হয়তো বা 150টা ওয়ার্ডের একটা প্যাসেজ আপনাকে দেওয়া রয়েছে প্রেসি লেখার জন্য, তাহলে 150কে 3 দিয়ে ভাগ করুন, কত হচ্ছে 50, তাই তো? তাহলে আপনার প্রেসিতে 50টা শব্দ থাকবে,
যদি আপনার মেইন প্যাসেজ হয় 150, তাহলে আপনার প্রেসি হবে হচ্ছে 50টা শব্দের। তার মানে আমরা বুঝতেই পারছি যে আমাদেরকে অনেকটা ছোট করতে হবে, প্যাসেজের মেইন কথাটাকে বুঝে নিয়ে নিজের ভাষায় অনেকটাই ছোট করে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা মানে আমাদেরকে এটা করতেই হবে, এবং আমরা মাথায় রাখবো এটা প্রেসের রুলের মধ্যেও পড়ে, রিপিট করা চলবে না, পয়েন্ট রিপিট করা যাবে না। একবার হয়তো লিখে দিলাম, সেই পয়েন্টটাকেই আবার ভাষাটা বদলে একই কথাকে আমি অন্য ভাষায় লিখছি, এমনটা কিন্তু প্রেসিতে করা যাবে না। সেটা করলে আমাদের শব্দ সংখ্যাটা অনেক বেড়ে যাবে, এবং শব্দ সংখ্যা কিন্তু আমাদের একটা প্রেসি শিট দেওয়া থাকে, আমি এরপরে আপনাদের ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। তো প্রেসি শিটে কিন্তু আপনার শব্দ সংখ্যা ধরা পড়ছে, এমন না যে মানে এক্সামিনারকে আপনার লেখা দেখে কাউন্ট করতে হবে। এক্সামিনার কি আর অত কাউন্ট করবে? হয়তো করবে না, ঠিক আছে আমি লিখে দিলাম 50টার জায়গায় হয়তো 70টা ওয়ার্ড হলো, কিন্তু তা নয়, আমি আমি নিজেই কাউন্ট করে দেব। যখন প্রেসি আমি লিখছি তখন আমাকে নিজেকেই কাউন্ট করে দিতে হবে শব্দ সংখ্যা। এক্সামিনার কিন্তু জানতে পারবে আপনি কতগুলো ওয়ার্ডের মধ্যে লিখছেন। তো সেই জন্য এই ওয়ার্ড কাউন্টটা প্রেসিতে কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, এটাকে আমাদের ফলো করতে হবে। তো সেই জন্য পয়েন্ট রিপিট করা যাবে না। পয়েন্ট রিপিট করা যাবে না। দ্বিতীয়, হয়তোবা দেখা যাচ্ছে কোনো কিছু একটা বলতে গিয়ে কোনো উদাহরণের ব্যবহার করা হয়েছে প্যাসেজের মধ্যে। দেখা গেল হয়তো জল দূষণের কথাই বলা হচ্ছে, জল দূষণ বলতে গিয়ে হয়তো গঙ্গা নদীর দূষণ উদাহরণ হিসেবে বলা হচ্ছে, যে গঙ্গা নদীতে বিভিন্ন রকম আবর্জনা ফেলা হয়, বা যে কোনো মানে পুজো পার্বণ ইত্যাদির পরে যে ভাসান দেওয়া হয় তার ফলে প্রচুর বর্জ্য পদার্থ ইত্যাদি এগুলো নদীর সাথে মিশছে, এটা হয়তো উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে। জল দূষণের উদাহরণ হিসেবে হয়তো গঙ্গা নদীর দূষণের কথা বলা আছে, তাহলে আমি সেই উদাহরণকে কিন্তু প্রেসিতে ব্যবহার করব না। আমি জল দূষণের কথা লিখব, কিন্তু উদাহরণ যেটা দেওয়া রয়েছে সেটাকে আমি লিখবো না। তাহলে এক্সাম্পল ব্যবহার করা যাবে না, এক্সাম্পল ব্যবহার করা যাবে না। আমি শুধু মেইন বিষয়টা, মেইন কথাটা লিখবো, কোনো উদাহরণ দিয়ে বোঝানোর মতো জায়গা কিন্তু প্রেসিতে নেই। আচ্ছা, এবার বলেই তো দিলাম প্যাসেজে নেই এমন কোনো কথা ব্যবহার করা যাবে না। আর একটা জিনিস যেটা ফলো করব আমরা, সেটা হচ্ছে পার্সন। আমরা জানি কি প্রোনাউনের 3টে পার্সন হয়, ফার্স্ট পার্সন, ম্যাম সেকেন্ড ওখানে পার্সন। যদি উদাহরণ প্রেসিটার মধ্যে যদি, হ্যালো, হ্যাঁ বলছি বলুন। প্রেসিটার মধ্যে যদি উদাহরণ দেওয়া থাকেও আমরা যখন ওটা লিখবো তখন উদাহরণটা আমরা দেবো না, আপনি তাই একদম বলছেন তো? একদম একদম, প্যাসেজে হয়তো এক্সাম্পল কিছু দেওয়া আছে, হুম ফর এক্সাম্পল বলে হুম। কিছু দেওয়া আছে, বা ফর এক্সাম্পল কথাটা যদি নাও থাকে, উদাহরণ দিয়ে আমরা তো বুঝতেই পারি যেমন বা এরকম ভাবে থাকে যেটা, তো সেই উদাহরণটা আমরা প্রেসির মধ্যে লিখবো না। ঠিক আছে? ঠিক আছে, ঠিক। হ্যাঁ। আর যেটা আর একটা বলছিলাম, পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, প্রোনাউনের 3টে পার্সন হয়। ফার্স্ট পার্সনের মধ্যে কি পড়ে? আই বা উই। আই, উই। সেকেন্ড পার্সন সি, ইউ, ইউ। দে, ইউ ইউ থার্ড ইউ পার্সন ইউ। হি, সি, বা যে কোনো নাম। এই 3টে পার্সন আমাদের কিন্তু থাকে। এবার দেখা যাচ্ছে যে প্যাসেজে হয়তো কোথাও, প্যাসেজে হয়তো কোথাও ইউ বলে বলা আছে, যে অনেক সময় গল্পের আকারে অনেক কিছু থাকে যে তোমার এটা করা উচিত বা তোমার এটা করা উচিত নয়। তোমার বলতে এখানে রিডারকে, মানে যিনি লিখছেন অথর, তিনি হয়তো রিডার বা পাঠককে সম্বোধন করছেন। এই সেকেন্ড পার্সন, বা অনেক সময় আমরা এরকম ভাবে লেখা থাকে উই দিয়ে, যে আমাদের এটা করা উচিত বা এরকম ভাবে যদি থাকে কিছু, এই ফার্স্ট আর সেকেন্ড পার্সন আমরা প্রেসিতে ব্যবহার করব না। সব সময় কি থার্ড পার্সনে লিখবো। প্রেসিতে ফার্স্ট বা সেকেন্ড পার্সন মানে আই, উই, ইউ। কোথাও কোথাও উই ব্যবহার যদি বা প্রয়োজন মতো হতে পারে, কিন্তু তবুও আমরা অ্যাভয়েড করারই চেষ্টা করব। আই তো কোথাও ব্যবহার করা যাবে না। যদি অথর বা লেখক কোথাও আই ব্যবহার করেন, সেই পয়েন্টটাকে তোলার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? দা অথর মানে লেখক, বা দা ন্যারেটর বা স্পিকার, যে যিনি বলছেন, কথক, এই কথাগুলোকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আই কথাটাকে আমরা কোথাও ব্যবহার করব না। আই, ইউ কোথাও ব্যবহার করব না, ইনফ্যাক্ট উইও ব্যবহার করার চেষ্টা না করব। দেখা যাচ্ছে যে এরকম ভাবে দিল বিষয়টা, যে উই শুড লাভ আওয়ার কান্ট্রি।
উই বলতে এখানে কার কথা বলা হচ্ছে? সকলের কথা বলা হচ্ছে, আমাদের সবার উচিত দেশকে ভালোবাসা। তাহলে সেক্ষেত্রে এই পয়েন্টটাকে আমি কিভাবে লিখবো? উই অ্যাভয়েড করে আমরা ওয়ান দিয়ে লিখতে পারি। ওয়ান শুড লাভ ওয়ানস কান্ট্রি, ওয়ান শুড লাভ ওয়ানস কান্ট্রি, একজনের উচিত তার দেশকে ভালোবাসা। তাহলে আমরা উই এর বদলে কোথাও কোথাও ওয়ান, এভরিওয়ান, এনিওয়ান এই শব্দগুলো ব্যবহার কিন্তু করতে পারি। তো আমরা আই, উই, ইউ এই তিনটে শব্দকে বা ফার্স্ট বা সেকেন্ড পার্সনকে আমরা ব্যবহার করব না। হি, সি এগুলোর ব্যবহার ঠিক আছে, যে কোনো নাম যদি থাকে ব্যবহার করব, শুধুমাত্র ফার্স্ট আর সেকেন্ড পার্সন আমরা ব্যবহার করব না। তাহলে প্রেসির উত্তরে ফার্স্ট অথবা সেকেন্ড পার্সন ব্যবহার করব না। আচ্ছা, আর কি? আর হচ্ছে ধরুন অনেক সময় এরকম থাকে না, যে কোনো প্যাসেজ পড়তে গেলে আমরা দেখি যে আমাদের কি এটা করা উচিত, এইরকম ভাবে প্রশ্ন করা থাকে না অনেক সময়, যে এটা কি ঠিক হচ্ছে, যে হয়তো বর্তমান সমাজ সম্পর্কে বলা হচ্ছে, যেভাবে আমাদের সমাজ চলছে সেটা কি সঠিক, এরকম অনেক সময় অনেক প্যাসেজে থাকে। কিন্তু এটা কি এই সমাজটা কি সঠিক পথে চলছে, এটা যখন বলা থাকে তার অর্থটা কি নেগেটিভ হয় সব সময়, যে আমাদের সমাজ সঠিক পথে চলছে না। তো এই ব্যাপারটা কিন্তু থাকে অনেক সময়, এটাকে আমরা রেটোরিক্যাল কোশ্চেন বলি। অত কিছুর দরকার নেই, যদি কোনো প্রশ্ন থাকে প্যাসেজে সেই প্রশ্নকে কিন্তু আমরা ব্যবহার করব না প্রেসিতে। প্রেসির মধ্যে কোনো রকম কোশ্চেন মার্ক আমরা রাখবো না, কোনো প্রশ্ন আমরা ব্যবহার করব না। সেই প্রশ্নটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বানিয়ে দেব, যে আমাদের সমাজ সঠিক পথে চলছে না, এইভাবে আমি লিখতে পারি। কিন্তু সরাসরি কোনো প্রশ্ন ব্যবহার আমরা করব না, কোনো প্রশ্ন ব্যবহার করা যাবে না। এটা একটা ব্যাপার হলো, মানে কোনো কোশ্চেন মার্ক থাকবে না আমার, এই কোশ্চেন মার্কটা কোথাও আমার থাকবে না প্রেসির মধ্যে। এছাড়া আরো যে যে বিষয়টা, আমরা অনেক সময় কি কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করি, যেমন ধরুন ক্যান নট কে আমরা লিখি কান্ট, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে ইজন্ট কে ইজ নট কে ইজন্ট, ISN অ্যাপোস্ট্রফি টি, বা দেখা যাচ্ছে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটা দেশ, তাহলে এটাকে আমরা শর্টে USA লিখি। তো এই ধরনের কোনো কন্ট্রাক্টেড ফর্ম বা অ্যাব্রিভিয়েশন এটা আমরা প্রেসিতে ব্যবহার করব না, কারণ আমরা দেখতেই পাচ্ছি প্রেসির ক্ষেত্রে ওয়ার্ড কাউন্ট একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। তাহলে ক্যান নট বা ক্যান নট যদিও একটাই কথা, ইজ নট দুটো আলাদা আলাদা শব্দ, ইজন্ট দিয়ে আমি জুড়ে দিলাম। তো এইরকম কিন্তু কন্ট্রাক্টেড ফর্মের ব্যবহার করা যায় না। এবার যদি আমার প্যাসেজে এই USA বা এরকম থাকে তো তাহলে সেটা তবু ঠিক আছে, করা যাবে, কিন্তু এই ধরনের কন্ট্রাক্টেড ফর্মের ব্যবহার আমরা প্রেসিতে করব না। কন্ট্রাক্টেড ফর্ম, যেটাকে আমরা শর্ট ফর্ম বলে থাকি, এর ব্যবহার করা যাবে না। আচ্ছা, এবার আরেকটা যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস, সেটা হচ্ছে টেন্স। প্রেসিতে প্যাসেজে আমার যে টেন্স থাকবে, প্যাসেজের টেন্সটাই কিন্তু আমি প্রেসিতে ব্যবহার করব। প্যাসেজ আমার রয়েছে পাস্ট টেন্সে আর আমি প্রেসি লিখছি প্রেজেন্ট টেন্সে, এমনটা করা যাবে না। টেন্স সবসময় প্যাসেজ টেন্স, মানে প্যাসেজের টেন্সই আমরা প্রেসিতে ব্যবহার করব। প্যাসেজ এর টেন্স ই ব্যবহার করতে হবে। হলো, আর মোটামুটি এগুলোই। আর একটা প্রেসির ওপরে সবসময় একটা টাইটেল দিতে হবে বিষয়ের সাথে, মানে যে আমার প্রেসির বিষয়বস্তু, সেই বিষয়ের সাথে সাযুজ্যপূর্ণ বা সম্পর্কযুক্ত একটি টাইটেল বা শিরোনাম আমাদের দিতে হবে।
একটি টাইটেল দিতে হবে। তাহলে এই কিন্তু মোটামুটি রুল, প্রেসির রুল যদি বলি তাহলে এইগুলোই কম বেশি। এবার আমরা প্রেসির এক্সাম্পল যখন আমরা করছি আমরা দেখবো যে কিভাবে পরপর আমরা পয়েন্ট ড্র করে করছি। তার আগে আমি একটু প্রেসির শীটটা কিরকম হয় এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এরকম একটা শীট, এরকম একটা কাগজ আপনাদের দেবে। কাগজটার মধ্যে কি থাকবে, ছক্কাটা থাকবে। জাস্ট রাফলি একটু করে দেখাচ্ছি। এইরকম ভাবে ধরুন আপনি লিখছেন, প্রেসি হয়তো লিখছেন, লিখে আপনি ধরুন এরকম ভাবে আমি জাস্ট একটা এমনি নর্মাল একটা লাইন লিখছি যে উই লিভ ইন ইন্ডিয়া, এরকম একটা লাইন আমি লিখছি। আমাকে কিভাবে লিখতে হবে দেখুন, উই প্রত্যেকটা ঘরে একটা করে শব্দ, লিভ ইন ইন্ডিয়া, ফুল স্টপ। ইন্ডিয়া একটা বড় দেশ, এরকম হয়তো কিছু থাকলো ইন্ডিয়া। এই ডান দিকেরটা আপনার এখানে টোটাল বলে লেখা থাকবে, এখানে আপনাকে কাউন্ট করে লিখতে হবে 1 2 3 4 5। এখানে আপনি 5টা শব্দ লিখলেন, এখানে আপনাকে 5 লিখতে হবে, ওখানে দেওয়া থাকবে, শিটে দেওয়া থাকবে। আমি একটা এক্সাম্পল প্রেসি শিটের একটা পিডিএফ দিয়ে দেবো গ্রুপে। মোটামুটি এরকম ভাবে ব্যাপারটা আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, এরকম প্রত্যেকটা ঘরে একটা করে শব্দ। আপনি যতগুলো শব্দ এখানে লিখলেন 1 2 3 4 5, এখানে 5 লিখলেন। এখানে 4টে শব্দ, 5টাই তো লিখবেন অবশ্যই, এখানে আবার 5। তো এরকম যতগুলো শব্দ আপনি লিখছেন এখানে আপনাকে কাউন্ট করে লিখতে হবে এবং শেষে টোটালটা লিখতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে ওয়ার্ড কাউন্টটা প্রেসির ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর ওপরে একটা ঘর থাকবে, ওপরে জায়গা থাকবে, সেখানে আপনাকে টাইটেলটা লিখতে হবে। এইরকম প্রেসি শিট কিন্তু হয়। তাহলে আমাদের এইভাবে ওয়ার্ড কাউন্ট করে করে লিখতে হবে। দেখা যাচ্ছে আপনার 50টা ওয়ার্ডে প্রেসি লেখার কথা, আপনি হয়তো লিখে ফেললেন 75টা ওয়ার্ড, ওটা কিন্তু হবে না। 50টা মানে আপনি 55টা খুব জোর লিখতে পারেন, চার মানে 5টা 7টা এদিক বা ওদিক, হয়তো 50 থেকে 5টা 10টা কমও হতে পারে। কম হতেই পারে, প্রেসির ক্ষেত্রে কম হওয়াটা কোনো ব্যাপার না। পয়েন্টগুলো সব ঠিকঠাক রেখে আপনি যদি 50টা ওয়ার্ড আপনার লেখার সুযোগ রয়েছে, আপনি হয়তো 40টাই শেষ করে ফেললেন, কোনো অসুবিধা নেই। কিন্তু 50 থেকে 60টা করা যাবে না, চেষ্টা করব অন্তত না করার। মানে মোটামুটি 50 মানে আমি 55টা খুব জোর যেতে পারি, তার চেয়ে বেশি কিন্তু নয়। এই কয়েকটা জিনিস আমাদের কিন্তু প্রেসি লেখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। মানে এমন নয় যে আমাকে আমার কতগুলো শব্দ আছে কেউ গুনে দেখবে না, এরকম কিন্তু ব্যাপারটা নয়। আমি কিন্তু টোটাল ওখানে শব্দ সংখ্যা আপনার বোঝাই যাবে যেহেতু ঘর করা করা থাকছে। তাহলে এই হচ্ছে মোটামুটি প্রেসি লেখার নিয়ম। এবার এগুলো করেছেন অনেকেই, আগের ইয়ের সাথে আমি যাদেরকে দিয়েছিলাম আর কি, যারা জমা দিয়েছিলেন লেখা, তারা অনেকেই বুঝতেই পেরেছেন ক্লাসে যারা ছিলেন। তবে আজকে আমি একদম একটা ছোট মানে প্যাসেজ নিয়ে আমি এক্সাম্পল একটা বলে দিচ্ছি আমরা কিভাবে লিখবো। রুলগুলো যা বললাম সবাই বুঝতে পেরেছেন তো? রুলগুলো সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। আমরা একটা একটা প্যাসেজটা প্রথমে আমি পড়িয়ে দিচ্ছি, পড়ছি, আমরা একসঙ্গেই পড়বো, আপনারাও দেখবেন, মানেগুলো আমি বলে দিচ্ছি। বলে এখান থেকে আমাদের কি কি মূল কথা, আমি প্রথমে বারবার বলছিলাম প্রথমেই যে মূল কথা, মেইন আইডিয়াটাকে আমাকে তুলে ধরতে হবে। তাহলে মেইন আইডিয়া কোথা থেকে বেরোবে? এই লাইনগুলো থেকেই বেরোবে। এই লাইনগুলো পড়েই আমাকে বুঝতে হবে যে এখান থেকে কি কি পয়েন্ট আমাকে নিতে হবে। তো সেই পয়েন্টগুলো আমরা কিন্তু প্রথমে পুরো প্যাসেজটা পড়বো, প্রথমে একবার পুরোটা পড়ে নেব, তারপরে আমাকে একটা দুটো করে লাইন পড়ে সেটার মাধ্যমে কি বলতে চাইছে, তার মূল কথাটা কি, সেটাকে একটু ছোট ছোট করে নোট ডাউন এক জায়গায় করতে হবে প্রথমে যখন প্র্যাকটিস করছেন। এরপরে দেখা যাবে হয়তো আর ওইভাবে আলাদা করে পয়েন্ট ড্র করার প্রয়োজন পড়বে না, যখন প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে। অনেকেরই হয়তো এখন প্র্যাকটিস নেই বা অনেকদিন লেখা হয় না, এরকম অনেকেই রয়েছেন, আপনারাই বলেছেন। তো সেই জন্য আমি বলছি আপাততর জন্য অভ্যাস করবার জন্য আপনারা এরকম ভাবে করতে পারেন যে দুটো লাইন পড়ে তার মেইন কথাটা আপনি নিজের ভাষায় একটু লিখে নিলেন। এরকম করে 5টা 6টা পয়েন্ট হয়তো আপনার বেরোলো একটা প্যাসেজ থেকে, তো সেই 5টা 6টা কথা মিলিয়ে একটা প্রেসি আপনি লিখুন।
আর সবার শেষে পুরোটা যখন আপনি লিখে ফেললেন তখন আপনার বোঝা কিন্তু মোটামুটি হয়ে গেল যে জিনিসটা কি বা কি সম্পর্কে আপনি লিখলেন, আপনার একটা ধারণা হবে। এবং সেই ধারণা থেকে ছোট করে একটা টাইটেল আমাকে কিন্তু দিতে হবে। টাইটেলটা খুব জোর 5টা 6টা খুব জোর শব্দ তার মধ্যে থাকতে পারে। একটা টাইটেল কিন্তু অনেক বড় হবে না কখনো, প্রেসিড টাইটেল 5-6টা ওয়ার্ড তার মধ্যে থাকতে পারে, এরকম আর কি। সেটা 3টে 4টে 5টা 6টা এরকম আর কি থাকবে। সেটা প্যাসেজের ওপর আপনার যেটা মাথায় আসবে সেই মতো একটা টাইটেল আপনি দেবেন। তাহলে এখান থেকে আমরা প্রথমে পড়ছি, পড়ে তারপর পয়েন্ট আমরা ড্র করছি। Everybody knows what a good man means and how he should be. ফার্স্ট লাইনটা আমরা পড়লাম, মানেটা কি? এভরিবডি নোজ, এভরিবডি সকলে, নোজ মানে জানে, সবাই জানে, হোয়াট আ গুড ম্যান মিনস ভালো মানুষ বলতে কি বোঝায়। মিন মানে হচ্ছে বোঝানো বা মানে করা। তাহলে ভালো মানুষ বলতে কি বোঝায় সেটা সবাই জানে। অ্যান্ড হাউ হি শুড বি, এবং এই সবাই জানে এটা কিন্তু কমন, সবাই জানে একটা ভালো মানুষের অর্থ কি। অ্যান্ড হাউ হি শুড বি, তার কেমন হওয়া উচিত। হাউ হি শুড বি, শুড মানে হচ্ছে উচিত, তার কেমন হওয়া উচিত সেটাও সকলে জানে। Our definition of a good man is the one who does not smoke or drink or avoids the uses of bad language. তাহলে our definition মানে হচ্ছে সংজ্ঞা। আমাদের কাছে ভালো মানুষের সংজ্ঞাটা কিরকম? The definition of good man is, ভালো মানুষের সংজ্ঞাটা হলো এরকম, ইজ দ্য ওয়ান হু ডাজ নট স্মোক, যে স্মোক করে না, ধূমপান করে না, অর ড্রিঙ্ক মদ্যপান করে না, অর অ্যাভয়েডস দ্য ইউজেস অফ ব্যাড ল্যাঙ্গুয়েজ, এবং খারাপ ভাষার প্রয়োগ করে না। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা পয়েন্ট পেয়ে গেলাম। কি পয়েন্ট পেলাম? যে ভালো মানুষ বলতে আমরা কাদেরকে বোঝাই? যে যে ধূমপান করে না, ড্রিঙ্ক করে না, অথবা খারাপ ভাষার প্রয়োগ করে না। তাহলে এখান থেকে ছোট্ট করে আমি একটা পয়েন্ট এভাবে লিখে নিতে পারি, আ গুড ম্যান অ্যাভয়েড, এই যে এখানে কি ছিল? ডাজ নট দিয়েছিল, তাই না? ওয়ান হু ডাজ নট স্মোক, যে স্মোক করে না। এবার এই কথাটাই তো আমাকে লিখতে হবে প্রেসিডে, কারণ এটা একটা মেইন পয়েন্ট। এবার সরাসরি এই ভাষাটাই আমি ব্যবহার করব না, এই ভাষাটা আমি একটু বদলে ব্যবহার করব। কিরকম ভাবে আমি করতে পারি? আ গুড ম্যান অ্যাভয়েড করে, আ গুড ম্যান অ্যাভয়েডস স্মোকিং, ড্রিঙ্কিং। স্মোকিং এর তো আর কোনো সিনোনিম আমার ব্যবহার ওইভাবে নাও করতে পারি, আমার দরকার নেই। স্মোকিং, ড্রিঙ্কিং এগুলো মেইন পয়েন্ট আমি রেখে দিলাম। কিন্তু ওই যে ডাজ নট, ওই ভাষাটাকে একদম সেম না রেখে আমি এরকম ভাবে একটু পরিবর্তন করতে পারি। তাহলে আমাকে কিন্তু এরকম পরিবর্তন করতে হবে, না হলে প্যাসেজের ভাষা আর প্রেসিড ভাষা সেম হয়ে যাবে, যেটা কিন্তু হওয়া উচিত নয়। তাহলে আ গুড ম্যান অ্যাভয়েডস স্মোকিং। ম্যাম লেখাটা একটু বড় করলে ভালো হয়, একটু বড়, আচ্ছা আমি খুব চেষ্টা ছোট ছোট করছি। হয়ে যাচ্ছে। আচ্ছা আমি চেষ্টা করছি, আসলে হাতে লিখছি তো ট্যাবের ওপরে, তো একটুখানি হুম, এদিক ওদিক হয়ে আচ্ছা যায়। আচ্ছা আচ্ছা, অ্যাভয়েড না স্মোকিং। লেখাটা, হুম আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। হুম 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 হুম, একটু A good man avoids smoking, drinking or uses of bad language. দেখুন তো খুবই বাজে দেখতে লাগছে জানি, বড় হলো কি একটু? এটাই ঠিক আছে ম্যাম, আচ্ছা ঠিক আছে। বাজে হয়নি, ঠিক আছে, একটু বড় হলে স্পষ্টও হয় আচ্ছা আচ্ছা দেখাটা। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে একটু বড় করেই লিখছি। হুম 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 হুম, তাহলে প্রথম পয়েন্ট আমরা পেয়ে গেলাম যে ভালো মানুষের সংজ্ঞাটা কিরকম, যে স্মোক করে না, ড্রিঙ্ক করে না, অথবা খারাপ ভাষার ব্যবহার করে না। He is also expected to attend the church regularly and have correct opinions on all subject. এখানে চার্চ বলতে যে কোনো ধর্ম প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, মানে যে যখন এটা একটা মানে এসে থেকে নেওয়া হয়েছে, এবং বিদেশি মানে আমরা বুঝতেই পারছি যে ইংলিশ পোয়েট বা ইংলিশ লেখকদের যে লেখাগুলো, তো তারা তো খ্রিস্টান জেনারেলি, তো সেই হিসেবে সে চার্চ কথাটাকে ব্যবহার করেছে। He is also expected to attend the church regularly, মানে সে, এর মেইন কথাটা কি, চার্চে প্রতিদিন যায়, এর মানে কি সে ধর্মপ্রাণ হবে, রিলিজিয়াস হবে।
and have correct opinion on all subject, এবং সমস্ত বিষয়ে তার সঠিক মতামত থাকবে। মানে তার মতামত কখনো মানে কোনো একটি দল বা কোনো একটা বিষয়ের প্রতি বায়াসড হবে না, যে যেটাকে ঠিক সেটাকে ঠিক বলবে এবং ভুলকে ভুল বলবে। তাহলে এখান থেকে আমরা কি পয়েন্ট পাচ্ছি? এক হচ্ছে রিলিজিয়াস, চার্চে রেগুলারলি যায়, তার মানে সে ধর্মপ্রাণ, এবং নট বায়াসড, যে কোনো কিছুর প্রতি পক্ষপাত দুষ্ট হবে না, পক্ষপাতিত্ব থাকবে না, সে সবকিছু নিয়ে তার একটা কারেক্ট ওপিনিয়ন থাকবে। অ্যান্ড হ্যাভ কারেক্ট ওপিনিয়ন, ওপিনিয়ন মানে হচ্ছে মত, সঠিক মত থাকবে অন অল সাবজেক্ট, সমস্ত বিষয়ের ওপরে। He has a wholesome horror of wrongdoing and realizes that it is our painful duty to reprimand sin. তাহলে he has a wholesome horror of wrongdoing, wholesome মানে হচ্ছে সম্পূর্ণ, তার সম্পূর্ণ, হরর মানে ভীতি, তার সম্পূর্ণ ভীতি থাকবে কিসের প্রতি? অফ রং ডুইং, খারাপ কাজের প্রতি। and realizes that, এবং সে অনুধাবন করবে যে it is our painful duty, যে কষ্ট হলেও এটা আমাদের দায়িত্ব, to reprimand, reprimand মানে হচ্ছে বলতে পারি তিরস্কার করা, তিরস্কার করা বা সাপোর্ট না করা, এই ব্যাপারটা। রিপ্রিমেন্ড সিন, সিন মানে হচ্ছে পাপ। তাহলে ভালো লোক যে, গুড ম্যান যে, তার কি থাকবে? একটা ভীতি থাকবে খারাপ কাজের প্রতি, সে সবসময় সঠিক কাজটা করতে পছন্দ করবে, এবং সে বুঝবে অ্যান্ড রিয়েলাইজেস, দেখুন সবটা আমার কিসে লেখা রয়েছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে, ইজ, হ্যাভ, হ্যাজ, প্রত্যেকটা সিম্পল প্রেজেন্ট টেন্সে। দ্যাট ইট ইজ আওয়ার পেইনফুল ডিউটি, এটা আমাদের মানে কষ্ট হলেও এটা আমাদের দায়িত্ব, টু রিপ্রিমেন্ড, তিরস্কার করা পাপকে, খারাপ কাজকে আমরা কখনো সাপোর্ট করব না। তাহলে আমরা এখান থেকে আর একটা পয়েন্ট কি আমরা ড্র করতে পারি, যে আর একটা পয়েন্ট আমরা কি নিতে পারি, যে সঠিক কাজ বা পাপ কাজ বা খারাপ কাজকে সাপোর্ট করবে না। ডাজ নট, আ গুড ম্যান আর কি, আমি জাস্ট এখানে পয়েন্ট গুলো লিখছি, ডাজ নট সাপোর্ট রং, কোনো খারাপ কিছুকে সাপোর্ট করবে না। He is not anticipated to have wrong thinkings and has the authority to protect the young. He is not anticipated, anticipate মানে আগে থেকে কোনো কিছু ভেবে নেওয়া, তাহলে হি ইজ নট অ্যান্টিসিপেটেড, তাকে এরকম ভাবা হবে না টু হ্যাভ রং থিঙ্কিং, যে তার মধ্যে কোনো খারাপ ভাবনা থাকবে, অ্যান্ড হ্যাজ দ্য অথরিটি, এবং তার দায়িত্ব থাকবে, তার প্রয়োজন কি করার? টু প্রোটেক্ট দ্য ইয়াং, যে নতুন জেনারেশন, ইয়াং জেনারেশন রয়েছে, ছোট যারা রয়েছে তাদেরকে প্রোটেক্ট করবে। তাহলে খারাপ কাজ করবে না, এটা তো হয়েই গেল, খারাপ কিছুকে সাপোর্ট করবে না। প্রোটেক্ট দ্য ইয়াং, যে যারা ইয়াং রয়েছে ছোটদেরকে রক্ষা করবে। সমাজের যারা ভালনারেবল লোকজন রয়েছে তার মধ্যে ছোটরা এবং বৃদ্ধরা পড়ে সবচেয়ে আগে, তো তাদেরকে সাপোর্ট করা বা তাদেরকে ঠিকঠাক করে প্রোটেক্ট করা, তাদেরকে রক্ষা করা। His duties are not just restricted to the professional front, মানে তার যে দায়িত্ব, তার কর্তব্য, আর নট রেস্ট্রিক্টেড, সেটা বাধা থাকবে না কিসের প্রতি? টু দ্য প্রফেশনাল ফ্রন্ট, তার যে প্রফেশনাল জায়গা রয়েছে বা তার যে কর্মজীবন রয়েছে সেখানেই শুধু তার দায়িত্বটা শেষ হয়ে যাবে না, তার আরো কি দায়িত্ব রয়েছে? বাট অলসো নিডস টু স্পেন্ড কোয়ালিটি টাইম ডুইং গুড ডিডস, তার মানে তার কাজ শুধুমাত্র তার জীবিকা অর্জনেই শেষ হয়ে যাবে না, তার কি করতে হবে? ভালো কাজ করতে হবে। তাহলে he needs to do good deeds. গুড ডিডস বলতে সমাজ সেবামূলক কাজ, সমাজের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য কাজ করা, তো সেটাকে আমরা গুড ডিডস এর মধ্যে রাখবো। He must be patriotic and a keen believer of military training. He must be sober and have virtue among the wage earners and their children.
হি মাস্ট বি প্যাট্রিয়টিক, তাকে কি হতে হবে, দেশাত্মবোধ পূর্ণ হতে হবে, দেশপ্রেমিক হতে হবে। অ্যান্ড কিন বিলিভার অফ মিলিটারি ট্রেনিং, যে মিলিটারি ট্রেনিং বা আমাদের যে মানে ব্যবস্থা রয়েছে, সামরিক ব্যবস্থা বা সমস্ত কিছুর যে ব্যবস্থাগুলো রয়েছে তার প্রতি তার বিশ্বাস থাকবে। আইন আদালত বা যে মিলিটারি ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, এই সমস্ত কিছুর প্রতি তার মানে ভরসা থাকবে। সে নিজের হাতে আইন ইত্যাদি তুলে নেবে না, মানে এক কথায় দেশের প্রতি তার ভরসা থাকবে। প্যাট্রিয়টিক এই কথাটা দিয়েই পুরো কাজটা আমাদের কিন্তু চলে যায়। তাহলে কি, তাকে দেশপ্রেমী হতে হবে, সে অবশ্যই ভালো মানুষ, যে সে অবশ্যই প্যাট্রিয়টিক হবে, প্যাট্রিয়টিক। হি মাস্ট বি, মিলিটারি ট্রেনিং অবধি হলো। হি মাস্ট বি সোবার, সোবার মানে ভদ্র সভ্য ইত্যাদি। অ্যান্ড হ্যাভ ভার্চু অ্যামং দ্য ওয়েজ আর্নার্স অ্যান্ড দেয়ার চিলড্রেন, এবং সমাজের নিচু শ্রেণীর যারা দিন হানে দিন খায়, ওয়েজ আর্নার যারা, তাদের প্রতি ভার্চু মানে হচ্ছে বলতে পারি যে গুণ, তাদের প্রতি দয়া মায়া করুণা, বা তাদের চিলড্রেন মানে সমাজের নিম্ন শ্রেণীর মানুষের প্রতি বা সাধারণ মানুষের প্রতি তার সবসময় একটা শ্রদ্ধা বা তার সবসময় একটা মানে ভালোবাসা থাকবে। তাহলে মাস্ট বি সোবার মানে নম্র ভদ্র ইত্যাদি হবে আর কি। সোবার, লাভস পিপল বা লাভার অফ পিপল, মানুষকে ভালোবাসবে। He must be a role model for all, and it is expected that he leads a way which the younger generation would willingly follow. তাহলে হি মাস্ট বি আ রোল মডেল, সে একটা রোল মডেল হবে, সে তাকে সবাই ফলো করবে, ফর অল সকলের জন্য। অ্যান্ড ইট ইজ এক্সপেক্টেড এবং এটা আশা করা যায়, দ্যাট যে হি লিডস আ ওয়ে, সে এমন একটা পথ অবলম্বন করবে, উইচ দ্য ইয়াঙ্গার জেনারেশন উড উইলিংলি ফলো, যেটা ইয়াঙ্গার জেনারেশন বা যেটা নতুন প্রজন্ম যেটাকে ইচ্ছে করে তারা ফলো করবে, মানে এমন একটা মানুষ হবে, এমন একটা রোল মডেল হবে, একজন ভালো মানুষ, তাকে সমস্ত তার যে ছোটরা আর কি তাকে সবসময় ফলো করবে। তাহলে এখান থেকে আমরা মেইন পয়েন্ট কি পেতে পারি, রোল মডেল টু সোসাইটি, রোল মডেল টু সোসাইটি। এভাবে আমরা জাস্ট, এগুলো কিন্তু লাইন হচ্ছে না সব, এগুলো কিন্তু জাস্ট পয়েন্ট হচ্ছে, এইগুলোকে যোগ করে আমাকে প্রেসিটা লিখতে হবে। Above all, of course, his morals in the narrow sense must be admirable, যে তার মধ্যে moral sense থাকতে হবে, নৈতিক গুণাবলী। His morals, তার নৈতিক গুণাবলী in the narrow sense, যেটাকে সহজ কথায় বা narrow sense বলতে একদম আক্ষরিক অর্থে যেটাকে আমরা নৈতিক গুণ বলি, সেটা মাস্ট বি অ্যাডমায়ারেবল, সেটা অবশ্যই সম্মানযোগ্য হতে হবে। অ্যাডমায়ার মানে হচ্ছে সম্মান করা, আর অ্যাডমায়ারেবল মানে সম্মানযোগ্য। তাহলে তার মধ্যে নৈতিক বোধ যেন থাকে, যেটাকে সবাই সম্মান করবে। তাহলে মাস্ট হ্যাভ মোরাল সেন্স, এখান থেকে আমরা এই পয়েন্টটা পেতে পারি, মাস্ট হ্যাভ মোরাল সেন্স। তাহলে এইগুলো হচ্ছে আমরা পেলাম এখান থেকে পয়েন্ট, একটা ভালো মানুষের কেমন হওয়া উচিত। তাহলে এবার আপনারা বলুন যে এটার টাইটেল কি হতে পারে, এটার জন্য আমরা কি মানে শিরোনাম ব্যবহার করতে পারি। একজন ভালো মানুষ এটা করবে, ওটা করবে, ওটা করবে না, এটা হওয়া উচিত। তাহলে এখানে একটা কি বলা হচ্ছে, কি পুরো রোল মডেল অফ টু সোসাইটি যেটা করেছেন ওটার থেকে আমার মনে হচ্ছে হতে পারে রোল মডেল অফ রোল মডেল টু সোসাইটি, আরো বেটার হ্যাঁ ম্যাম আদর্শ মানুষ, আদর্শ মানুষ, A good man, গুড ম্যান, a good man. গুড ম্যানের দ্য ডেফিনেশন অফ গুড ম্যান। বাহ, খুব ভালো, এটা খুব ভালো, এটা হতে পারে দ্য ডেফিনেশন অফ এ গুড ম্যান, ভালো মানুষের সংজ্ঞা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর অথবা আর কি নিতে পারি আমরা, ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড ম্যান, একজন ভালো মানুষের বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য, সেগুলো নিয়েই তো বলা হচ্ছে, যেটা করবে ওটা করবে না, তাই না? তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড ম্যান, ডেফিনিশন অফ এ গুড ম্যান, এই কথাগুলো কিন্তু অনেক ভালো হবে, এইগুলো টাইটেল হিসেবে কিন্তু ভালো হবে। Ma'am, হ্যাঁ বলুন। attitude of a good man. হ্যাঁ হতে পারে, অ্যাটিটিউড হতে পারে, অ্যাটিটিউড অফ এ গুড ম্যান হতে পারে, ক্যারেক্টারিস্টিক্স বা ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ এ গুড ম্যান, কোয়ালিটিজ অফ এ গুড ম্যান, এইগুলো কিন্তু ভালো হবে টাইটেল হিসেবে।
এবার আমি দেখুন মোটামুটি একটা লিখেছি, আর শব্দ সংখ্যা এখানে মোটামুটি আমার প্যাসেজে ছিল, কাউন্ট করেছিলাম আমি 165 অ্যারাউন্ড ছিল, 165 অ্যারাউন্ড ছিল। তাহলে সেখান থেকে 1/3 করলে আমাদের কত দাঁড়াচ্ছে, 55। তো 55 সেখানে খুব বেশি হলে 60। তো 55 to 60 ওয়ার্ডস এর মধ্যে কিন্তু আমাকে প্রেসিটা লিখতে হবে। টোটালটা নিয়ে একদম এখান থেকে এই পর্যন্ত পুরোটা আমার 60টা ওয়ার্ডের বেশি হবে না। আমি এসে এর ক্ষেত্রে অথবা রিপোর্টের ক্ষেত্রে একটু শব্দ সংখ্যা এদিক ওদিক হলে এমন কিছু সমস্যা হয় না, কিন্তু প্রেসের ক্ষেত্রে কিন্তু এটা স্ট্রিক্টলি ফলো করতে হবে। আমি এরকম ভাবে লিখেছি দেখুন, আ গুড ম্যান ইজ সাপোজ টু অ্যাভয়েড স্মোকিং, ড্রিঙ্কিং অর ইউজিং ব্যাড ওয়ার্ডস। তাহলে একজন ভালো মানুষের সাপোজ টু মানে করার কথা, অ্যাভয়েড করার কথা কি কি, স্মোকিং, ড্রিঙ্কিং এবং খারাপ ভাষা ব্যবহার করা, ইউজিং ব্যাড ওয়ার্ডস বা ব্যাড ল্যাঙ্গুয়েজ বলতে পারি। পাপা শোন। বর্ণালী ম্যাডাম একটু, আমি আপাতত মিউট করলাম, কিছু বলার হলে আনমিউট করে বলবেন। হ্যাঁ, নেক্সট হচ্ছে কি, হিজ, এবার এখান থেকে আমরা কি দেখেছিলাম, এক হচ্ছে এগুলো তো বললাম, স্মোকিং, ড্রিঙ্কিং, ব্যাড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে না। এরপরে হচ্ছে কি, রিলিজিয়াস, বায়াসড নয়, সাপোর্ট করবে না খারাপ জিনিসকে, প্রোটেক্ট করবে ইয়াং বা ছোটদেরকে, মানে এই ব্যাপারটা। এখান থেকে আমি অনেকগুলো পয়েন্টকে একসঙ্গে যুক্ত করেছি। যে রিলিজিয়াস মানে ধার্মিক বা ধর্মপ্রাণ, তাহলে এখানে আমি এরকম ভাবে লিখেছি, হি ইজ এক্সপেক্টেড টু বি, তাকে আশা করা হয় সে শুধুমাত্র রিলিজিয়াস বা ধর্মপ্রাণ হবে না, আরো কি কি হবে না, এই নট অনলি বাট অলসোর ব্যবহার এর আগে একটা ক্লাসে কিন্তু আপনাদেরকে করিয়েছিলাম, যে শুধুমাত্র এটাই নয় ওটাও, এরকম অর্থে কিন্তু নট অনলি বাট অলসো ব্যবহার হয়। মানে হি ইজ নট অনলি আ সিঙ্গার বাট অলসো আ ডান্সার, যে সে শুধুমাত্র একজন সিঙ্গারই নয়, একই সঙ্গে একজন ডান্সারও। তাহলে সে শুধুমাত্র কি কি হবে না, রিলিজিয়াস হবে না, মানে শুধুমাত্র এগুলো হবে না, এগুলোও হবে, তার সাথে আরো কিছু হবে, এই ব্যাপারটা। এবার নট বায়াসড বা ডাজ নট সাপোর্ট রং, যে খারাপ কাজকে সাপোর্ট করে না, সত্যের পথে যে চলে, তাকে এক কথায় আমরা বলি ট্রুথফুল। সেই কথাটা আমি একটা কথায় এই ব্যাপারগুলো কিন্তু সব নিয়ে এসেছি। তাহলে ট্রুথফুল, প্যাট্রিয়টিক, এই কথাটাও আমরা পেয়েছিলাম, প্যাট্রিয়টিক, অ্যান্ড সোবার মানে ভদ্র নম্র বলেছিলাম, সোবার, বাট অলসো, সে শুধুমাত্র এগুলোই হবে না, একই সঙ্গে সে কি হবে, আ রোল মডেল ফর দ্য ইয়াং, সমাজের মানে ইয়াংদের জন্য একটা রোল মডেল হবে। বিসাইডস হিজ ডিউটিস, তার দায়িত্বগুলো ছাড়াও, মানে তার যে প্রফেশনাল ফিল্ড ছাড়াও, হি নিডস টু ডু সামথিং গুড, তার ভালো কাজ করতে হবে, যেটা বলেছিল সমাজের জন্য কাজ করতে হবে, ভালো কাজ, গুড ডিডস, অ্যান্ড হেল্প দ্য নিডি পিপল, এবং যে সাধারণ নিডি পিপল, যে সাধারণ মানুষের প্রতি ভালোবাসা থাকবে, একটা পয়েন্ট ছিল, তো সে সাধারণ মানুষদের সাহায্য করবে। অ্যাবভ অল, সবার ওপরে, হি শুড পজেস আ গুড মোরাল সেন্স, তার একটা ভালো নৈতিক চরিত্র বা নৈতিক বোধ তার মধ্যে থাকতে হবে। তাহলে দেখুন মোটামুটি সব পয়েন্টগুলো কিন্তু কভার হলো। এবার আমাকে শব্দ খুঁজে নিতে হবে, যেমন এই ট্রুথফুল দিয়ে অনেকগুলো কথা বলা হয়ে গেল, সে খারাপ কাজ করবে না, খারাপ লোককে সাপোর্ট করবে না, বা সত্যের পথে চলবে, এই পুরো ব্যাপারটা ট্রুথফুল দিয়ে আমার হয়ে গেল। বা এরপরে যে দেশপ্রেমিক, মিলিটারি, যে ট্রেনিং এর প্রতি তার ভক্তি থাকবে, মানে শ্রদ্ধা থাকবে, এবং ল অ্যান্ড অর্ডার সবকিছু মেনে চলবে, একটা পয়েন্ট ছিল, সেটা আমরা প্যাট্রিয়টিক দিয়ে করে ফেললাম। সোবার মানে নম্র ভদ্র, সবাইকে ভালোবাসবে, সবার প্রতি সম্মান থাকবে, এই যে পুরো ব্যাপারটা, এটা সোবার কথাটা দিয়ে চলে গেল। কিছু কিছু আমি যেমন টেক্সট থেকে নিয়েছি শব্দ, যেমন সোবার শব্দটা টেক্সট থেকে নেওয়া, প্যাসেজের মধ্যে আমার ছিল, তো এরকম দুটো একটা শব্দ আমি নিতে পারি, অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকটা শব্দ লাইন ধরে যদি প্যাসেজ থেকে নেওয়া হয়ে যায়, তাহলে কিন্তু সেটা আর প্রেসি থাকে না। তাহলে আমাকে এই জিনিসগুলোকে, যেগুলো আমি পয়েন্টের মধ্যে বলেছি, সেগুলো দেখুন এখানে ফলো করা হয়েছে, এবং এখানে অলমোস্ট ওই 56 শব্দ মতন টোটাল রয়েছে, 56 কি 7 এরকমই রয়েছে, অ্যারাউন্ড 55 ওয়ার্ডস কিন্তু রয়েছে।
তো এইভাবে আমরা 56টা শব্দ আছে, 56টা। 56টা, হ্যাঁ অ্যাপ্রক্স এরকম ছিল, আমি এক্সাক্ট ভুলে গেছি, 56। আমি 8 করে দিয়েছি, 7 8 56, 3 3 6 আর হ্যাঁ 7টা আপনারা এইভাবেও গুনে নিতে পারেন, এভাবে সবসময় একদম অ্যাপ্রোপ্রিয়েট হয় না। এবার অ্যাপ্রোপ্রিয়েট যদি আপনার এক হচ্ছে প্রেসির ক্ষেত্রে দেওয়া থাকতে পারে যে না না প্যাসেজে, সেটার জন্য হ্যাঁ শেষে এভাবে দেওয়া থাকতে পারে, যদি না থাকে আপনি এভাবে গুনে নেবেন, এখানে এই লাইনে কতগুলো আছে সেটা গুনলেন, আর এদিকে কতগুলো লাইন রয়েছে গুনলেন, গুনে ইনটু করে নেবেন, তাহলেও একটা অ্যাপ্রক্স আপনি পেয়ে যাবেন, সেটা ধরেও লিখতে পারেন, অসুবিধা নেই যদি পুরো শব্দ সবকটা আমি জানার প্রথমে সময় একটা থাকে না। লিখলাম রাইট, সেটাতে 8টা লাইন 8টা ওয়ার্ড হলো, এবার তার তলায় তলায় সব ওয়ার্ড গুলো লিখলাম, তাহলে একদম এসে গেল। একদম, তাহলে হয়ে গেল। একটু আর বোঝার জন্য। ওভাবেই তো লিখতে হবে, আমাদের তো প্রেসি শিটেই লিখতে হবে আলটিমেটলি, ওই বক্স করা করা থাকবে, তো সেভাবেই বেরিয়ে আসবে জিনিসটা। তো এইভাবে আমরা প্রেসি লিখবো। আগের দিন যারা লিখেছিলেন অনেক বড় হয়ে গেছিল, বা একটা পয়েন্টের ওপর জোর দেওয়া হয়ে গেছিল, বাকি পয়েন্টগুলো হয়নি, তো সে তারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কিভাবে আমরা প্রেসি জিনিসটাকে অ্যাপ্রোচ করব, সব কটা পয়েন্ট যেন থাকে এবং সেটা যেন শব্দ সংখ্যার মধ্যেও হয়। তো এটা হচ্ছে প্রেসির ব্যাপার। বোঝা গেল মোটামুটি? মোটামুটি ক্লিয়ার হলো? সুপর্ণা ম্যাডাম বললেন ঠিক আছে, বর্ণালী ম্যাডাম ঠিক আছে। কারোর কি অসুবিধা হলো বুঝতে, কোনো রুল বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন, তারপরে বাকিটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এবার প্রথম যারা হয়তো অনেকদিন করেননি প্র্যাকটিস, বা অনেকদিন ভুলে গেছেন অনেক কিছু, তো তাদের ইনিশিয়াল ম্যাম আমার অনেক দিন পরে, অনেক দিন, আমার ওই জন্য একটু অসুবিধা, আমি প্র্যাকটিস করলে হয়তো হবে, আমি একদম প্র্যাকটিসটাই একদম, করতে চাইছি। প্র্যাকটিসটাই করতে হবে। আপনারা অনেকেই বলেছেন যে অনেকদিন অভ্যাস নেই, স্বাভাবিক হওয়ারই কথা, আমাদেরও মাঝখানে ইয়ে হয়ে যায়। ঠিক আছে, শ্রাবণী ম্যাডাম বলছেন ঠিক আছে, ঠিক আছে, তো এটা মোটামুটি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। শুধু এই রুলগুলো, এগুলোকে মাথায় রেখে দেবেন, এই রুলগুলো ফলো করে লেখার সময় লিখবেন, ব্যাস, আর কিছুই না। আচ্ছা, এবার এইটা আমি রেখেছি, এটা আপনারা এখন সলভ করবেন নাকি বাড়ির থেকে সলভ করবেন? আপনারাই বলুন, যা বলবেন তাই। আমি কি একবার পড়িয়ে দেব, তারপর আপনারা পয়েন্টগুলো বের করুন এক একজন করে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, ম্যাম তাই করুন। পড়া হোক, আচ্ছা সবাই সলভ করি একসঙ্গে। আচ্ছা ঠিক আছে, সেটা করলেই ভালো হবে। হুম। বাড়িতে আমি অন্য হোমওয়ার্ক দিয়ে দেবো, বা এই তো নেক্সট যদি স্যাটারডেতে ডেসক্রিপটিভই হবে হয়তো, বা যদি গ্রামার হয়তো হলো, না হলে ডেসক্রিপটিভ যেদিন থাকবে সেদিন একটা প্রেসি দেবো, সেটা আপনারা ওভাবে বাড়িতে সলভ করবেন। রিলিজিয়ন ইজ বেসড আই থিঙ্ক প্রাইমারিলি অ্যান্ড মেইনলি অন ফিয়ার। তাহলে কি বলছে? আই থিঙ্ক, আমার মনে হয়, এখানে আই বলতে অর্থাৎ নিজের কথা বলছে। এই আই শব্দটাকে আমরা কিন্তু প্রেসিতে ব্যবহার কখনো করব না, একটা পয়েন্ট আমি বলেই দিয়েছিলাম, ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের ব্যবহার আমরা প্রেসিতে করব না। তাহলে রিলিজিয়ন ইজ বেসড মানে ধর্মের মূল, আই থিঙ্ক আমার মনে হয়, প্রাইমারিলি মানে প্রধানত, অ্যান্ড মেইনলি মানে দুটো মানেই প্রধানত, অন ফিয়ার, কিসের উপরে ধর্ম টিকে আছে? ভীতির উপরে। ধর্মর ভিত্তি কি না ভীতি, প্রথম লাইনে বলছে। প্রথম লাইন থেকে কিন্তু আমরা ব্যাপারটা মোটামুটি বুঝে যাই যে কি নিয়ে কথাগুলো বলতে চাইছে। এখানে ধর্ম নিয়ে কিছু একটা বলতে চাইছে নিশ্চয়ই, যেহেতু রিলিজিয়ান দিয়ে ব্যাপারটা শুরু হলো। এবার কিসের ভয়? It is partly the terror of the unknown and the wish to feel that you have a kind of elder brother who will stand by in all your troubles and disputes. তাহলে it is partly the terror of the unknown, partly মানে আংশিকভাবে, এটা আংশিকভাবে কিসের ভয়? টেরর মানে হচ্ছে ভয়, যে আননোন অজানা কোনো একটা কিছুর ভয়। আমরা এটা মনে করি না, কেউ একজন রয়েছেন, কিছু একটা রয়েছেন, আমরা ভুল করলে সেটা দেখছেন এবং আমাদেরকে শাস্তি দেবেন সময় মতো। তাহলে কি এটা পার্টলি বা আংশিকভাবে হচ্ছে অজানা কোনো কিছুর প্রতি একটা ভয়। অ্যান্ড এবং আর একটা কি? দ্য উইশ, একটা আশা, টু ফিল দ্যাট, যে এটা মনে করা, ইউ হ্যাভ এ কাইন্ড অফ এল্ডার ব্রাদার, তোমার কোনো একটা বড় দাদার মতো কেউ একজন রয়েছে। ইউ ব্যবহার হচ্ছে, এগুলো কিন্তু আমরা প্রেসিতে ব্যবহার করতে পারবো না। আমাকে বুঝে নিয়ে জিনিসটাকে নিজের ভাষায় লিখতে হবে, যার মধ্যে আই ইউ এই কথাগুলো থাকবে না। তাহলে
আর একটা ইচ্ছা যে এরকম একটা ব্যাপার হয়তো তোমার মধ্যে থাকতে পারে যে তোমার একজন বড় দাদার মতন কেউ রয়েছে, হু উইল স্ট্যান্ড বাই, যে তোমার পাশে দাঁড়াবে ইন অল ইয়োর ট্রাবলস অ্যান্ড ডিসপিউটস, তোমার সমস্ত রকম সমস্যায় এবং অসুবিধায় তোমার পাশে দাঁড়াবে, এরকম একজন দাদার মতো একজন কেউ রয়েছেন। আয়েশা ম্যাডাম কি কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম হ্যাঁ যে আমার একটু অসুবিধা, এখন একটু কাজ আছে, তাহলে আমি যদি এখন না এটা দেখি তো পরে থেকে আবার পাবো দেখতে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডেড পেয়ে যাবেন, আজকেই স্যার দিয়ে দেবেন রেকর্ডেড ক্লাস, সেখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর একটা কে তাহলে, এক হচ্ছে অজানা কোনো কিছুর প্রতি ভয়, আর একটা হচ্ছে যে আমাদের উপরে কোনো একটা শক্তি, আমাদের দাদার মতো, আমাদের মানে প্রোটেক্ট করবার মতো কেউ একজন রয়েছে হয়তো, যে আমাদের সমস্যায় আমাদের পাশে দাঁড়াবে। আমরা তো তাই বলি ভগবানকে যে বিপদ আপদ থেকে রক্ষা করুন। তো এই দুটো জিনিসের জন্য আমরা ধর্মে বিশ্বাস করি, এটা লেখক বলছে। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা পাচ্ছি যে ধর্মটা টিকে আছে ভয়ের ওপরে, এবং তার সঙ্গে এই বিশ্বাসটা যে ধর্ম আমাকে আমার বিপদে রক্ষা করবে, এই দুটো জিনিসের ওপর ধর্মের ভিত্তি টিকে আছে। ফিয়ার ইজ দ্য বেসিস, আমি পয়েন্ট লিখছি না, আপনারা বলবেন। ফিয়ার ইজ দ্য বেসিস অফ দ্য হোল থিং, ফিয়ার অফ মিস্টেরিয়াস, যে কোনো একটা কিছু অলৌকিক কিছুর প্রতি ভয়, ফিয়ার অফ ডিফিট, হেরে যাওয়ার ভয়, ফিয়ার অফ ডেথ, মৃত্যুর ভয়, এই জিনিসগুলোর ভয় আমাদেরকে ধর্ম মানতে বাধ্য করে। Fear is the parent of cruelty, and therefore it is no wonder if cruelty and religion go hand in hand. তাহলে এখানে কি বলছে, ফিয়ার ইজ দ্য প্যারেন্ট অফ ক্রুয়েলটি। ফিয়ার এটা কিসের মানে ফিয়ার ইজ দ্য প্যারেন্ট অফ মানে বাবা মা বা অভিভাবক কিসের, ক্রুয়েলটি, যে কোনো কঠোরতা নিষ্ঠুরতা, এটার এটার উপরে কে রয়েছে, ভীতি। অ্যান্ড দেয়ারফোর, এবং সেই জন্য ইট ইজ নো ওয়ান্ডার, এটা অবাক করা কিছু নয়, ইফ যদি ক্রুয়েলটি অ্যান্ড রিলিজিয়ান গো হ্যান্ড ইন হ্যান্ড, যে রিলিজিয়ান ধর্ম এবং ক্রুয়েলটি নিষ্ঠুরতা, এই দুটো যদি একই সাথে হাত ধরাধরি করে চলে, তাতে কোনো রকম কোনো অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তাহলে এখানে কি রিলিজিয়ানকে কিন্তু একটু নেগেটিভ ওয়েতে প্রজেক্ট করা হয়েছে, এখানে ধর্মকে খানিকটা, যে এটা বলা হচ্ছে আর কি, ধর্ম মানুষকে ভয় দেখিয়ে নিজের প্রতি বিশ্বাসটা রাখে, এবং ধর্ম ক্রুয়েলটি রয়েছে ধর্মের মধ্যে, এবং ক্রুয়েলটি এবং ধর্ম যদি হাতে হাত রেখে একসঙ্গে চলে, তার মধ্যে অবাক করার মতো কিছু থাকবে না। ইট ইজ বিকজ ফিয়ার ইজ অ্যাট দ্য, এক মিনিট পয়েন্ট আউট করে দিই একটু। It is because fear is at the basis of those two things in this world that we can now be a little to understand things and master them with the help of science, which has forced its ways step by step against the Christian religion, against the churches, and against the opposition of all the old precepts. তাহলে এখানে কিন্তু আবার সেই চার্চ খ্রিস্টান রিলিজিয়নের কথা আসছে। এটা যেহেতু এগুলো সব জেনারেলি প্রেসেগুলো দেওয়া হয় কোনো না কোনো মানে এসে বা কিছুর থেকে, তাহলে এগুলো জেনারেলি ব্রিটিশ অথারদের লেখা, ইংল্যান্ড বা ওই দিককার পাশ্চাত্যের পশ্চিমী দেশগুলোর মানুষজনের লেখা। তো তার জন্য ধর্ম বলতে বারবার এই খ্রিস্টান রিলিজিয়নের কথা কিন্তু চলে আসে, কিন্তু এখানে খ্রিস্টান রিলিজিয়ন বলতে টোটাল রিলিজিয়ন, সমস্ত ধর্মকে কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম, ধর্মের একটা খারাপ ভাবেই ধর্মকে প্রজেক্ট করা হলো, ধর্মের খারাপ দিকের কথাই এখানে খানিকটা বলা হলো। এরপরে কি বলছে, ইট ইজ বিকজ ফিয়ার ইজ অ্যাট দ্য বেসিস অফ দোজ টু থিংস, যেহেতু এই দুটো জিনিসের ভিত্তিতে ভয় রয়েছে, in this world that we can now be a little to understand things and master them with the help of science. কিন্তু দেখা যাচ্ছে যে এখন আমাদের কাছে কি রয়েছে, সায়েন্স রয়েছে, বিজ্ঞান রয়েছে, বিজ্ঞানের সাহায্যে আমরা অনেক কিছু, পৃথিবীর অনেক গোপন তথ্য সেটা আমরা বুঝতে শিখেছি। নাও বি আ লিটল টু আন্ডারস্ট্যান্ড, আমরা কিছুটা বুঝতে শিখেছি, থিংস অ্যান্ড মাস্টার দেম, এবং সেগুলোতে পারদর্শিতা অর্জন করেছি বিজ্ঞানের সাহায্যে। তাহলে ধর্ম ভয় দেখিয়ে যা কিছু আমাদের এতদিন শিখতে দেয়নি, বিজ্ঞান আমাদের সেটা শিখিয়ে দিয়েছে। which has forced its way step by step against the Christian religion, which কি,
হুইচ বলতে এখানে সায়েন্সের কথা, বিজ্ঞানের কথা বলা হচ্ছে, যে হুইচ হ্যাজ ফোর্সড, যেটা আমাদেরকে বাধ্য করেছে বা শিখিয়েছে, ইটস ওয়ে স্টেপ বাই স্টেপ, মানে ধাপে ধাপে এগিয়ে যেতে, এগেইনস্ট দ্য খ্রিস্টান রিলিজিয়ান, ধর্মের বিরুদ্ধে, চার্চের বিরুদ্ধে, অ্যান্ড এগেইনস্ট দ্য অপোজিশন অফ অল ওল্ড প্রিসেপ্টস, যত পুরনো ধ্যান ধারণা রয়েছে সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদেরকে যেতে সাহায্য করেছে বা যেতে শিখিয়েছে হচ্ছে বিজ্ঞান। ওল্ড প্রিসেপ্টস বলতে আমাদের আগে ধারণা ছিল যে পৃথিবীটা একটা চ্যাপ্টা, মানে একটা মাটির মতো একটা জিনিস, পৃথিবী গোল, এই ধারণা প্রথমে ছিল না। অথবা দেখা যাচ্ছে যে আগে মনে করা হতো সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, পৃথিবী স্থির, সেই ধারণার পরিবর্তন হয়েছে, বিজ্ঞানের সাহায্যেই হয়েছে। তো এই জন্য বলছে যে বিজ্ঞান আমাদের এই ভীতি থেকে বেরিয়ে এসে পৃথিবীর অজানা সমস্ত তথ্যকে জানতে শিখিয়েছে। Science can help us to get over the great fear in which mankind has lived for so many generations. তাহলে সায়েন্স ক্যান হেল্প আস, সায়েন্স আমাদেরকে সাহায্য করতে পারে টু গেট ওভার, মানে মুক্তি পেতে বা ওভারকাম করতে, রক্ষা পেতে, কিসের থেকে? দিস গ্রেভ ফিয়ার, গ্রেভ মানে হচ্ছে ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর ভয় থেকে, ইন হুইচ যেটাতে, মানে যে ভয়টার মধ্যে ম্যানকাইন্ড হ্যাজ লিভড, মানব সমাজ বেঁচে আছে, ফর সো মেনি জেনারেশনস, এতগুলো প্রজন্ম ধরে, সেই প্রাচীন কাল থেকে যে ভয়ের মধ্যে মানুষ বেঁচে রয়েছে, যে ভয়গুলো নিয়ে মানুষ বেঁচে আছে, তার থেকে মুক্তি পেতে বিজ্ঞান আমাদেরকে সাহায্য করতে পারে। Science can teach us no longer to invent alleys in the sky, but rather to look to our own efforts here below to make this world a fit place to live in. তাহলে science can teach us, সায়েন্স আমাদেরকে শেখাতে পারে no longer to invent alleys in the sky, আকাশের মধ্যে গলিপথ খুঁজে কোনো লাভ নেই। ইনভেন্ট মানে হচ্ছে আবিষ্কার করা, অ্যালি মানে হচ্ছে গলি। তাহলে আকাশের মধ্যে গলি খোঁজা বলতে এখানে কিসের কথা বোঝানো হচ্ছে? এখানে কিন্তু স্বর্গের কথা বলা হচ্ছে। মানে মনে করা হয় না যে ধর্মে, যে আকাশের উপরে কোনো একটা জায়গায় স্বর্গ আছে, যেখানে আমরা ভালো কাজ করলে পৌঁছতে পারবো। বিজ্ঞান তো আমাদের, মানে সরি, ধর্ম তো আমাদের এতদিন তাই বলে এসেছিল, মানে বিজ্ঞান পৃথিবীতে আসার আগে পর্যন্ত ধর্ম আমাদের তাই শিখিয়েছিল। তাহলে এখানে বলছে সায়েন্স আমাদের শেখাতে পারে যে ওই আকাশের স্বর্গের রাস্তা খুঁজে কোনো লাভ নেই, তার থেকে আমাদের কি করতে হবে? বাট রাদার টু লুক টু আওয়ার ওন এফর্টস, আমাদেরকে নিজেদের প্রচেষ্টার দিকে তাকাতে হবে, হিয়ার এখানে, বিলো টু মেক দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীটাকে বানাতে, আ ফিট প্লেস টু লিভ ইন, বসবাসের জন্য একদম সঠিক বা ফিট, ফিট মানে কি? একদম সর্বোত্তম, একদম শ্রেষ্ঠ একটা জায়গা। মানে আকাশের মধ্যে গলিপথ খুঁজে স্বর্গে যাওয়ার রাস্তা খুঁজে কোনো লাভ নেই, এই পৃথিবীটাকে সুন্দর করে বানাতে হবে, যাতে এই পৃথিবীতেই মানুষের বসবাসের জন্য একটা সুন্দর জায়গা উপযুক্ত হয়ে ওঠে। একদম তাই। তাহলে এই হচ্ছে আমার প্যাসেজটা ছিল। এই প্যাসেজের মধ্যে অর্ধেক আমরা পাচ্ছি রিলিজিয়ান, ধর্ম সম্পর্কে, অর্ধেক পাচ্ছি আমরা বিজ্ঞান সম্পর্কে। তাহলে আপনারা বলুন এখানে প্রেসি আমরা কিভাবে শুরু করব, বা প্রেসির টাইটেল কি লিখতে পারি, আপনারাই বলবেন প্রথমে। বিজ্ঞানের আশীর্বাদ। আরেকবার ধর্ম বনাম বিজ্ঞান। একদম, বাহ, আমি যে টাইটেলটা দিয়েছিলাম আপনি যে সেটাই বলে দিলেন, রিলিজিয়ান ভার্সেস সায়েন্স, ধর্ম বনাম বিজ্ঞান। হ্যাঁ, অবশ্যই এটাও দিতে পারি যে বিজ্ঞানের যে সুবিধা, অ্যাডভান্টেজেস অফ সায়েন্স, এরকম কিছু দিতেই পারি, বা দ্য ব্লেসিংস অফ সায়েন্স, বিজ্ঞানের আশীর্বাদ, সেটাও দেওয়া যেতে পারে। কিন্তু যেহেতু অর্ধেক ধর্ম অর্ধেক বিজ্ঞান আছে, তাহলে আমরা এইভাবে যদি করি সেটা খুব ভালো হবে, যে ধর্ম বনাম বিজ্ঞান, এই দুটোর মধ্যে যে তফাৎ বা এই দুটোর মানে পার্থক্যটা তুলে ধরা হচ্ছে প্যাসেজটা দিয়ে, খুব সুন্দর টাইটেল হয় তাহলে। এবার আমরা পয়েন্ট কিভাবে কি করব বলুন, প্রথম পার্ট থেকে আপনারা পড়ুন, সময় নিয়ে বলুন, একটু সময় নিয়ে বলুন। প্রথম পয়েন্ট কি আমরা লিখতে পারি? বাংলাতে বলুন, কোনো অসুবিধা নেই, আমি বাংলাতেই লিখছি পয়েন্ট, জাস্ট পয়েন্টগুলো ড্র করা, পরপর কিভাবে সাজাবো। এখানে শব্দ আছে মোটামুটি 188 মতন, তাহলে আমাদের লিখতে হবে 318, 3 দুগুণে 6, 2 62 to 63, 65 অ্যাপ্রক্স, 62 থেকে 65 ওয়ার্ডের মধ্যে আমাকে লিখতে হবে, ধরে রাখুন। 2-3টা এদিক ওদিক হতে পারে, অসুবিধা নেই। তাহলে প্রথম পয়েন্ট আমরা কি ড্র করব, যে ধর্ম জিনিসটা কি করে আমাদেরকে?
অন্ধত্ব হ্যাঁ, ধর্ম আমাদেরকে ভয় দেখায়। আমাকে খুব ভয় দেখায় বা অন্ধত্বের মধ্যে হয়। হ্যাঁ, যে ভয় ও বিপদে রক্ষা পাওয়ার আশায় ধর্ম মানা হয়। এবার আমরা ধর্ম মানি এরকম কিন্তু বলবো না, আমরা উই এই কথাগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করব। তাহলে ফিয়ার হচ্ছে ধর্মের মূল কথা, সেটা এই একই কথা কিন্তু বারবার এখানে রিপিট করছে। রিপিটেশন আমরা কিন্তু প্রেসেন্ট মধ্যে করব না। ফিয়ার ইজ দ্য বেসিস অফ হোল থিং। ফিয়ার অফ মিস্টেরিয়াসের ভয়, মানে রহস্য, যে কোনো রহস্যের ভয়, ডিফিট পরাজয়ের ভয় বা মৃত্যুর ভয়, এই ভয়গুলোর থেকে আমরা মানে ধর্মকে মেনে চলি। তাহলে এখানে একবারে আমি বলে দিলাম যে ভয় থেকে, এবং এখানে যেটা ছিল যে আমাদের এল্ডার ব্রাদারের মতো কেউ যে বিপদে আমাদেরকে রক্ষা করবে, এই রকম আশায়, মানে বিপদে রক্ষা পাওয়ার আশায় আমরা ধর্মকে মেনে চলি। তাহলে ধর্ম কি, ধর্মের সাথে কি যুক্ত? ক্রুয়েলটি বা নৃশংসতা। তাহলে ক্রুয়েলটি ইজ রিলেটেড টু রিলিজিয়ান। ক্রুয়েলটি রিলিজিয়ানের সাথে সম্পর্কযুক্ত। এটা আর একটা পয়েন্ট আমরা পেয়েছিলাম। ক্রুয়েলটির কথাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে আমরা মিস করব না। তাহলে ইট ইজ বিকজ ফিয়ার ইজ অ্যাট দ্য বেসিস অফ দোজ টু থিংস ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট উই ক্যান নাও বি আ লিটল টু আন্ডারস্ট্যান্ড থিংস অ্যান্ড মাস্টার দেম উইথ দ্য হেল্প অফ সায়েন্স। কিন্তু বিজ্ঞান আমাদের কি করেছে? বিজ্ঞান আমাদের সমস্ত মিস্ট্রি, এই আমার কিন্তু মানে রিলিজিয়ান নিয়ে যে কথা আমার কিন্তু হয়ে গেল এখান থেকে, এই দুটো পয়েন্ট থেকে আমার রিলিজিয়ান নিয়ে যা বলছিল ফার্স্ট পার্টে সেটা আমার মিটে গেল। সেকেন্ড পার্টে আমি আসছি সায়েন্স। বিজ্ঞান আমাদের রহস্যভেদ, মানে আমি সব মানে যেরকম আছে নিজের ভাষায় লিখবো, আমরা যখন ইংলিশটা লিখবো, রহস্যভেদ করতে শিখিয়েছে। এই পৃথিবী সম্পর্কে অনেক কিছু, পৃথিবীর রহস্য ইত্যাদি জানিয়েছে। which has forced its ways, এই জায়গাটা, স্টেপ বাই স্টেপ এগেইনস্ট দ্য খ্রিস্টান রিলিজিয়ান, ধর্মের বিরুদ্ধে, চার্চের বিরুদ্ধে, অথবা পুরনো সমস্ত ধ্যান ধারণার বিরুদ্ধে গিয়ে আমাদের সত্যিকে জানাতে শিখিয়েছে। Science can help us to get over this great fear in which mankind has lived for so many generations. তাহলে বিজ্ঞান আমাদের এই ভয় ভাঙাতে পারে। এই যে যেটা রিলিজিয়নের ভয়ের কথা বলছিলাম, বিজ্ঞান আমাদের ভয় ভাঙাতে পারে। Science can teach us no longer to invent alleys in the sky, but rather to look to our own efforts here below to make this world a fit place to live in. তাহলে মানে স্বর্গ সুখ না খুঁজে এই পৃথিবীটাকে সুন্দর করার কথা বিজ্ঞান বলে। তাহলে বাসযোগ্য করে তোলার কথাই বিজ্ঞান বলে। পৃথিবীকে সায়েন্স ক্যান টিচ আস, বিজ্ঞান আমাদেরকে শেখাতে পারে পৃথিবীকে বাসযোগ্য বা সুন্দর করার শিক্ষাই বিজ্ঞান আমাদের দেয়, মানে ওই স্বর্গ ইত্যাদি না খুঁজে। তাহলে এই কিন্তু আমাদের পয়েন্ট, এমন কিছু পয়েন্ট নেই। ধর্ম নিয়ে দুটো একটা কথা, এবং তার বিপরীতে বিজ্ঞান আমাদের কি শেখালো সেটা নিয়ে দুটো চারটে কথা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আপনারা এইভাবে কিন্তু পয়েন্ট করে নিলেন। পয়েন্ট করার পর এবার আপনারা ছোট ছোট করে ট্রান্সলেট করবেন। এবার ট্রান্সলেট করার সময় এই যে বাসযোগ্য, এই কথাটার ইংলিশ হয়তো আপনি জানেন না, আপনি বিউটিফুল লিখুন, সুন্দর, মানে যেটা সিনোনিম হিসেবে আপনার যা মাথায় আসবে সেইভাবে আপনি কিন্তু লিখবেন। সবসময় আপনি বাংলায় যেটা ভেবেছেন একদম এক্স্যাক্ট ট্রান্সলেশন আপনার ইংলিশে করতে হবে, এই ক্ষেত্রে বলছি সেরকম কিন্তু ব্যাপার নেই। আপনি বিষয়টা বুঝে নিজের ভাষায় ইংলিশে যে ফ্রেজটা, যে ওয়ার্ডটা আপনার মাথায় আসবে সেটাকে আপনি ব্যবহার করবেন। কিন্তু এই পয়েন্টটা যদি আপনি করে নেন তাহলে এখান থেকে কোনো পয়েন্ট আপনার ছাড়া পড়বে না। এখান থেকে তো মেইন বিষয়টা আপনাকে পয়েন্ট টু পয়েন্ট তুলতে হবে, তো সেই জন্য সেইটা আর ছাড়াটা যাবে না, সেই জন্য আমরা এইভাবে পয়েন্ট আউট করে নেব। মোটামুটি একটা আনসার কি দেখুন, ফিয়ার অফ দ্য আননোন অ্যান্ড দ্য উইশ টু গেট ডিভাইন হেল্প
তাহলে ফিয়ার অফ আননোন, অজানার ভয়, ওই যে মিস্টেরিয়াস বা রহস্যজনক যে কোনো কিছুর প্রতি ভয়, সেটাই তো বলা হচ্ছিল, ফিয়ার অফ ডেথ, যা যা বলা ছিল। তাহলে অজানা ভয়, অ্যান্ড দ্য উইশ টু গেট ডিভাইন হেল্প ইন ডিস্ট্রেস, মানে ডিভাইন বলতে স্বর্গীয় বা ভগবান প্রদত্ত, ভগবান প্রদত্ত সাহায্য পাওয়া ইন ডিস্ট্রেস, ডিস্ট্রেস মানে বিপদ, বিপদে রক্ষা পাওয়া, বিপদে স্বর্গীয় সাহায্য পাওয়া, এগুলো লেড ম্যান, লেড, এলিয়েড, লিড মানে হচ্ছে পরিচালনা করা বা পাঠানো, এরকম আর কি, পরিচালনা করা, লিড করা, আপনারা তো বুঝতেই পারছেন লিড কথাটার মানে, তার পাস্ট ফর্ম হচ্ছে লেড, মানুষকে পরিচালিত করেছিল টু পুট ফেথ ইন রিলিজিয়ান, ধর্মে বিশ্বাস করতে। প্রথম পয়েন্ট হয়ে গেল যে এই পয়েন্টটা ভয় ও বিপদে রক্ষা পাওয়ার আশায় ধর্ম মানা হয়। তো এটাকে আমি এভাবে লিখলাম যে অজানা ভয় এবং বিপদে রক্ষা পাওয়ার আশায় এটা মানুষকে ঈশ্বরে বিশ্বাস বা ধর্মে বিশ্বাস করতে বা পরিচালিত করেছিল। এবার কি ক্রুয়েলটি, ধর্ম কিভাবে ক্রুয়েলটির সাথে যুক্ত। ফিয়ার গেভ বার্থ টু ক্রুয়েলটি, হয় এটা কিসের জন্ম দিয়েছিল, ক্রুয়েলটির বা নৃশংসতার, ইন হিউম্যান মাইন্ডস, মানুষের মনে। এই ধর্মের জন্যই তো বলি থেকে শুরু করে, বলি একটা নৃশংসতা, ক্রুয়েলটির পরিচয়, বা অথবা অনেক সময় বিভিন্ন রকম ধর্মের নামে অনেক রকম উল্টোপাল্টা কাজকর্ম, এসব কিছু তো চলে। তো ধর্ম একটা জিনিস যেটা মনের শান্তি দেয়, সেটা অন্য জিনিস, কিন্তু যখন কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম চলে আসছে, তার মধ্যে মন্দির, মসজিদ, গির্জা, এবং কিছু, শুধু মন্দির, মসজিদ, গির্জাটা তো ওগুলো সিম্বল, ওখানে গিয়ে আমরা মনে শান্তি পাচ্ছি, ঠিক আছে, একটা শ্রেণীর লোক, একদল লোভী লোক, যারা মানুষের মধ্যে এই বিষয়গুলোকে ঢুকিয়ে দিয়েছিল আর কি। তো তারা কি করেছিল, ক্রুয়েলটির জন্ম দিয়েছিল মানুষের মনে, বিভিন্ন ক্রুয়েল অ্যাক্টিভিটিস। এবার এখান থেকে বিজ্ঞান আমাদেরকে রক্ষা করেছে। বাট নাও, কিন্তু এখন, সায়েন্স হ্যাজ এনেবলড ম্যান টু ওভারকাম সাচ ফিয়ার্স অফ আনসিন পাওয়ার্স, বিজ্ঞান আমাদেরকে সমর্থ করেছে, এনেবল মানে হচ্ছে সমর্থ করা, বিজ্ঞান আমাদের সমর্থ করেছে, কাকে, এই যে আমাদের যেটা বলছি, আস বা উই, এই কথাগুলো আমরা ব্যবহার করব না, মানুষকে, ম্যান ব্যবহার করলাম। তাহলে বাট নাও সায়েন্স হ্যাজ এনেবলড ম্যান টু ওভারকাম সাচ ফিয়ার্স, এই ভয়গুলোকে, আনসিন ফিয়ার্স বা এই অজানা অদেখা ভয়গুলোকে থেকে মুক্তি পেতে বিজ্ঞান মানুষকে সমর্থ করেছে। সায়েন্স ডিফাইন্স দ্য এজ ওল্ড, ডিফাইস মানে হচ্ছে বলতে পারি বিরোধ করা, বিরোধ করা, the age-old precepts of religion and focuses on man's efforts to make the world beautiful instead of focusing on the life hereafter. একটু বড় বাক্য, একটু একটু করে দেখি আমরা। সায়েন্স ডিফাইজ দ্য এজ-ওল্ড প্রিসেপ্টস, যত পুরনো ধ্যান ধারণা সেগুলোর বিরোধ করে হচ্ছে বিজ্ঞান, অ্যান্ড ফোকাসেস অন, এবং কিসের ওপর গুরুত্ব দেয়, ম্যানস এফর্টস, মানুষের চেষ্টা, টু মেক দ্য ওয়ার্ল্ড বিউটিফুল, পৃথিবীকে সুন্দর করার। এই যে পৃথিবীকে বাসযোগ্য করার যে পয়েন্টটা আমরা লিখলাম, বিজ্ঞান আমাদের রহস্য ভেদ করতে শিখিয়েছে, এই পয়েন্টটা আমরা দেখুন কিভাবে লিখলাম যে বাট নাও সায়েন্স হ্যাজ এনেবলড ম্যান টু ওভারকাম সাচ ফিয়ার্স, ভয় থেকে মুক্তি পেতে শিখিয়েছে, ভয় ভাঙাতে শিখিয়েছে, রহস্য ভেদ করতে শিখিয়েছে, একই সাথে একই তো কথা আর কি, এটাকে আমরা একই সাথে করে ফেললাম। এবং বিজ্ঞান যত পুরনো ধ্যান ধারণা রয়েছে সেগুলোর বিরোধিতা করছে এবং মানুষের এফর্ট বা মানুষের চেষ্টার উপর গুরুত্ব দিচ্ছে এই পৃথিবীকে সুন্দর করার জন্য। ইনস্টিড অফ মানে পরিবর্তে, কিসের পরিবর্তে, ফোকাসিং অন দ্য লাইফ হিয়ার আফটার, লাইফ হিয়ার আফটার মানে হচ্ছে মৃত্যুর পরের জীবন, মৃত্যুর পরের জীবন। তাহলে মৃত্যুর পরে কি হবে, স্বর্গ না নরকে যাব, বা স্বর্গে গিয়ে কেমন কিভাবে থাকবো, কি সেই মৃত্যুর পরের জিনিস জীবনের ওপর গুরুত্ব না দিয়ে বিজ্ঞান আমাদের কিসের কথা বলছে, এই পৃথিবীটাকে সুন্দর করে তোলার, বাসযোগ্য করে তোলার কথা বিজ্ঞান আমাদেরকে বলছে। এই হয়ে গেল আমার প্রেসি। এখানেও মোটামুটি ওই অ্যাপ্রক্স ওয়ার্ড ওরকমই রয়েছে, 62 ওয়ার্ডস এর মধ্যেই আছে, এক্সাক্ট আমি গোনা মানে ভুলে গেছি আর কি, গুনেছিলাম, তো আপনারা দেখে নিতে পারেন। তো মোটামুটি তার কমেই আছে, বেশি কিছু নেই। তো এইভাবে আমরা কিন্তু প্রেসি অ্যাপ্রোচ করব। প্রথমে পুরোটা পড়ে নেব, এবং টেন্স দেখুন, যে টেন্সে প্রেসি রয়েছে, ইজ, তারপরে হচ্ছে ইজ, মানে সব প্রেজেন্ট টেন্সে রয়েছে, পুরোটাই প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো
তো আমরা প্রেসিও কিন্তু লিখেছি পুরোটাই প্রেজেন্ট টেন্সে। আচ্ছা, প্রথমে একটু পাস্ট টেন্স ব্যবহার করেছি এই জায়গাটাতে, কারণ ধর্ম মানুষকে ওই ভয় টয় দেখিয়ে এগুলো করেছিল। তাহলে এটা আমার পাস্টের ঘটনা তো হচ্ছে যে ধর্ম আমাদেরকে ভয় দেখিয়ে ধর্মের প্রতি মানে নতি স্বীকার করতে বাধ্য করেছিল। তো ধর্মের কথাটা আমি পাস্ট টেন্সে লিখেছি, বাদ বাকি পুরোটাই কিন্তু প্রেজেন্ট টেন্সে লেখা রয়েছে। তো এইভাবে আমরা করব। মোটামুটি বোঝা গেল, দুটো প্রেসি আমরা প্র্যাকটিস করলাম। এবার মনে হতে পারে যে শব্দগুলো, এই শব্দগুলো তো আমার মাথায় আসছে না। এই শব্দ মাথায় আসা কিন্তু প্র্যাকটিস করতে করতেই হবে। প্রথমে যেভাবে দিলাম এরকম ভাবে আপনারা, আমি বলবো যে আবার এই দুটো প্রেসই আরো 5 দিন বা 7 দিন পরে আপনারা নিজের মতো লেখার চেষ্টা করুন। আনসার কি তো আপনারা মুখস্থ করবেন না, মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ এই প্যাসেজটাই আপনাকে পরীক্ষায় দেবে না। তো এই যে এসব জিনিস মুখস্থ করে কোনো লাভ নেই। হ্যাঁ, কিছু রিপোর্ট মুখস্থ করে রাখতে পারেন, এই সবগুলো মুখস্থ রাখতে পারেন, কিন্তু প্রেসি মুখস্থ করে খুব একটা লাভ হবে না। তো আপাতত তো অন্তত নয়, মোটামুটি পরীক্ষার আগে একটু আধটু সেটা চেষ্টা করলেন, ওটা আলাদা কথা, কিন্তু এমনি আপনারা মোটামুটি দেখে রাখুন। 5-7 দিন পর আবার এই প্যাসেজটা নিয়ে আপনি বসুন, নিজের মতো করে আবার লেখার চেষ্টা করুন। দেখুন আজকে আপনি যদি লেখেন, যা লিখবেন 5 দিন পরে আপনি নিশ্চয়ই ভালো লিখতে পারবেন তার থেকে। তো ওইটাই, এটা অভ্যাসে মানে এই শব্দগুলো মাথায় আসতে শুরু করবে। এই হচ্ছে আমাদের বিষয়। প্রেসি মোটামুটি ক্লিয়ার হলো, কিভাবে মানে রুল তো হলো, তার সাথে অ্যাপ্রোচ পুরোটাই আলোচনা হলো। ম্যাম, ম্যাম, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমাদের আগের বার পরীক্ষায় যেটা এসেছিল প্রমোশনের পরীক্ষায়, আচ্ছা ওটা বিশাল বড় ছিল একটা প্যাসেজ, বিরাট বড়, নিয়ে তারপর ওটাকে করতে হচ্ছে। তখন ওইটার ক্ষেত্রে আমাদের যখন মানেটা অনেকটা বড়, তো এবার বুঝে 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 করাটা খুব, ওটা একবার আপনি একটু দেখেন না, নিয়ে আমাদেরকে একটু মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। একদম একদম ঠিক আছে। দেখুন বিশাল এটা, বড়, মানে ওইরকম বড় তো আমরা করিনি, ছোট 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 করতে সুবিধা হয়, হুম, কিন্তু বিশাল বড় একটা প্যাসেজ দিয়েছে। দেখবেন আপনি একবার কোশ্চেনটা, নাহলে আমরা ছবি তুলে পাঠিয়ে দেবো আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি পাঠিয়ে দেবেন, একটুখানি গ্রুপে পাঠিয়ে দেবেন, হ্যাঁ, হ্যাঁ, নাহলে আমাকে হ্যাঁ, খুঁজে হ্যাঁ, ঠিক দেখতে আছে। হবে। তবে একটু বলি হ্যাঁ, আমার কাছে তাহলে। আছে, আমি ছবি তুলে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ছবি তুলে পাঠিয়ে দেবেন, আমি নেক্সট ক্লাসেই হুম, আলোচনা করে দেবো। ঠিক আচ্ছা, আছে। যেটা বলছি যে যেটা আপনার ওই যে বড় দেখে ভয় লাগলো, তো শুরুতেই আমরা বড়তে যাব না, ওই লাস্ট ইয়ারটা আমি প্র্যাকটিস করিয়ে দেবো, লাস্ট ইয়ারটা আমি বুঝিয়ে দেবো। প্রথমে আমরা এইরকম সাইজের মোটামুটি 150-200 ওয়ার্ডের মধ্যে আগে প্যাসেজ আমরা করি। এই যে লাস্ট স্যাটারডে যে ক্লাসটা হয়েছিল ওই ব্যাচের সাথে, ওখানে কিন্তু আমি এই বছরই জাস্ট মনে হয় 8-10 দিন হলো, 16 তারিখে মনে হয় ছিল WBCS 2023-এর মেন্সের কোশ্চেন, যেটা প্রেসিটা নিয়ে কিন্তু আলোচনা করলাম। তাহলে দেখুন ওই ওই প্রেসিটাই আমি আলোচনা করলাম, একটুখানি বড় ছিল, এগুলোর থেকে সাইজে একটু বড় ছিল। গত বছর এসেছিল এর চেয়ে আরেকটু বড় ছিল। তো মোটামুটি হ্যাঁ, ওই ছোট থেকে থেকে প্র্যাকটিস করতে করতে যখন আপনি যাবেন, তখন ওই বড়টা আর অতটা কঠিন লাগবে না। তো এটাই হচ্ছে মানে ওই হ্যাঁ, প্র্যাকটিসটা ওটা বাড়িয়ে দেখছিলাম আমি, নিতে হবে। বিরাট বড় আবার লাগছিল। ম্যাম, আবার কবে প্রেসির ক্লাস হবে ম্যাম? মানে আজকের পরে আবার কবে প্রেসির ক্লাস হবে? ডেসক্রিপটিভ ক্লাস যেদিনই হবে সেদিনই আমি আবার প্রেসি লিখতে দেবো, আপনারা লিখবেন। আমি তারপরে এইভাবে আনসার কিতে ডিসকাস করে দেবো এবং আপনার কপিটাও চেক করে দেবো। ঠিক আছে? ঠিক ডেসক্রিপটিভ আছে। ক্লাস আমাদের মোটামুটি স্যাটারডে করে হয়, একটু মাঝে মধ্যে এদিক ওদিক হয়ে যায়, হয়তো মঙ্গলবার করিয়ে দিলাম গ্রামারের ক্লাস, মানে সরি, মঙ্গলবার ডেসক্রিপটিভ করিয়ে দিলাম, শনিবার হয়তো গ্রামার হলো, তো এরকম একটু হয়। আপনি ধরে রাখতে পারেন যদি সামনের আজকে তো ডেসক্রিপটিভ করালাম, শনিবার যদি গ্রামার ক্লাসটা করাই, তাহলে হয়তো সামনের মঙ্গলবার হতে পারে বা সামনের শনিবার, যে কোনো একদিন হবে, এর মধ্যেই হবে, ম্যাম, কোনো তাহলে অসুবিধা একটা নেই। প্রেসই না, আপনি আপনি আমাদের দুটো তিনটা প্রেসই দিয়ে দিন, মানে চেষ্টা করবো তো। একটা করলে হয়তো অতটা বুঝতে পারবো না, দুটো তিনটা যদি ট্রাই করি, বা দুটো অন্তত দিন, আচ্ছা মানে সেই, হোমওয়ার্ক যেটা দেবেন ছোট বললেন ছোট আপনি। ছোট দেবেন, তাহলে আমাদের একটু সুবিধা হবে, এখন প্রথম প্রথম বুঝতে আচ্ছা অনেকদিন পর করছি তো। ঠিক আছে, আমি এক্ষুনি দেব না, আমি যেদিন ডেসক্রিপটিভ ক্লাস হবে তার দুদিন আগে দিয়ে দেবো। ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, ঠিক আছে। তার দুদিন আগে হুম। দিয়ে দেবো, হ্যাঁ তো ম্যাম, সেই হ্যাঁ, তাতে অনুযায়ী। কোনো অসুবিধা নেই। হুম হ্যাঁ। হুম হুম। ওই যেরকম আমি কোশ্চেন দিই, তো আপনারা দেখেছেন যে ওই ব্যাচের সাথে যখন ক্লাসগুলো হয়, একটা ট্রান্সলেশন, একটা প্রেসি, কিছু হয়তো ডুয়ালস ডিরেক্টেড দিলাম, তো ওই রকম ভাবে যেরকম কোশ্চেন দিই তার মধ্যেই প্রেসি আমি দেবো। ঠিক আছে? তো
তো আর এই আপাতত আপনাদের কাজ কি থাকবে, লাস্ট দিনের ক্লাসের তো আপনারা পেয়েছেন, পিডিএফও দিয়ে দিয়েছি, ওটা একটু দুদিন পরে দেখুন, ওটা এক্ষুনি দেখতে হবে না, ওটা একটুখানি বড় ছিল বা একটু অন্যরকম ছিল। আজকে যে দুটো করালাম এই দুটো আপনি ভালো করে আবার প্রয়োজনে দেখুন, ভিডিওটা রেকর্ডেড ভিডিও প্রয়োজনে আবার একবার দেখে নিন, দেখে আজ থেকে 3 দিন পরে আপনি লেখাটা নিয়ে বসুন, আবার প্যাসেজটা নিয়ে বসুন, প্যাসেজটা দেখে আপনি প্রেসিটা লেখার চেষ্টা করুন, আনসার কি দেখে নয়, নিজের মতো করে লেখার চেষ্টা করুন। দেখে আপনি দেখুন তো যে আপনার আনসার কি থেকে কতটা আলাদা হলো বা পয়েন্টগুলো ঠিকঠাক এলো কিনা, আপনি নিজেই দেখে বুঝতে পারবেন। ঠিক আছে? আর আমি তো তারপরে ক্লাসে ওকে। করাবোই। ঠিক আছে, তাহলে প্রেসির আজকে এখানে এন্ড করছি। প্রেসির ব্যাপারটা আমরা একটু রিপোর্টের বেসিকটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, একদম সহজ একটা রিপোর্ট দিয়েছিলাম, আমাদের এরকম রিপোর্টই বেশি আসে। কেউ কি জয়েন করতে চাইছে? আসছে না তো নোটিফিকেশন, শুধু আওয়াজ হচ্ছে। 1 মিনিট দাঁড়ান তো একটু। আচ্ছা, রিপোর্ট রাইটিং। রিপোর্ট বাংলাতে, আমাদের তো বাংলাতেও ডেসক্রিপটিভ পেপার আসে, তো সেখানে প্রতিবেদন হয়। 1 মিনিট দাঁড়ান তো একটুখানি, 2 মিনিট একটু ওয়েট করুন। আচ্ছা, রিপোর্ট বলতে আপনাদের এমনি অডিও বা ভিডিওতে কোনো প্রবলেম নেই তো? না ম্যাম, নেই, একদম ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আমার রেঞ্জে একটুখানি আমার ফোন থেকে একটু প্রবলেম হচ্ছিল, ওই জন্য জিজ্ঞেস করে নিলাম। রিপোর্ট রাইটিং বাংলাতে আমাদের যেরকম প্রতিবেদন লিখতে হয়, ইংলিশে আমরা রিপোর্ট রাইটিং। রিপোর্ট বলতে মেইনলি নিউজ পেপার রিপোর্ট আমাদের লিখতে হয়, খবরের কাগজে প্রতিবেদন যেগুলো বেরোয় তো সেগুলো সেই রকম ভাবে লিখতে হয়। তো মূলত রিপোর্ট হয় 3 রকমের, অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বেসড রিপোর্ট। অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বেসড রিপোর্টের মধ্যে কি আসে, ধরুন কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কোনো রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, বাস অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা নৌকা ডুবি হয়েছে, বোট ক্যাপসাইজ, এরকম কিছু হতে পারে, বা দেখা যাচ্ছে কোথাও আগুন লেগে গেছে, ফায়ার ব্রেকআউট, কোথাও বন্যা হয়েছে, এই সমস্ত কিছু, ফ্লাড। তো এইরকম যা যা আসে এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বেসড রিপোর্ট, এবং এটা সব থেকে বেশি পরীক্ষায় আসে। আইসিডিএস বলুন অথবা আমাদের যে সমস্ত পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ, এগুলোতেও কিন্তু এই ধরনের রিপোর্ট সব থেকে বেশি দেখা যায়। আর এক ধরনের, এটাও কম বেশি আসে, তবে ইয়েতে নয়, আমাদের আইসিডিএস এ তো দেখিনি, প্রমোশনের কোশ্চেনটা যদিও আমার খেয়াল নেই ঠিক, তবে লাস্ট আইসিডিএস এর তো দেখিনি, তবে ইয়েতে এসছিল, মিসলেনিয়াসে এসছিল, সেটা হচ্ছে কি সার্ভে রিপোর্ট। সার্ভে রিপোর্ট জিনিসটা কি, দেখা যাচ্ছে কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, আপনি সেখানে গেছেন, গিয়ে সেখানে কি কি দেখলেন, কি হয়েছে পরপর, সেটা নিয়ে আপনাকে জায়গাটা সার্ভে করে জিনিসটা বুঝে নিয়ে আপনি রিপোর্ট লিখছেন। অথবা দেখা যাচ্ছে যে কোথাও একটা বন্যা হয়ে গেছে, বন্যা বৃষ্টি বৃষ্টি হয়ে বেশ অনেকদিন ধরে বন্যার পরিস্থিতি চলছে, এবার সেখানকার মানুষের কন্ডিশন এখন কিরকম, সেটা নিয়ে আপনাকে রিপোর্ট লিখতে দেওয়া হলো, তাকে আমরা বলবো সার্ভে রিপোর্ট। জায়গাটা দেখে আপনি লিখছেন, বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, এই ক্ষয়ক্ষতি হয়েছে, এই সব কিছু, এগুলো
ইনসিডেন্টের মধ্যে চলে যায়, কিন্তু সেখানকার গিয়ে বর্তমান পরিস্থিতি কি, বন্যা বৃষ্টি থেমে গেছে 10 দিন 15 দিন পরে আপনি সেখানে গেছেন, গিয়ে তখনকার পরিস্থিতি কি, সে এরকম রিপোর্ট লিখতে অনেক সময় দেওয়া হয়। তো সেই ধরনের ক্ষেত্রে হচ্ছে সার্ভে রিপোর্ট, যেটা মিসলেনিয়াস না ক্লার্কশিপ, মিসলেনিয়াসেই সম্ভবত, মিসলেনিয়াসে এসেছিল লাস্ট মিসলেনিয়াসে, যে কোথাও একটা কোনো একটা স্লাম এরিয়াতে আগুন লেগে গেছে, সেখানে আপনি একটা ক্লাবের সেক্রেটারি, একটা স্কুলের আর কি কোকারিকুলার ক্লাবের সেক্রেটারি, আপনি সেখানে ভিজিট করেছেন, সেখানকার মানুষের কন্ডিশন নিয়ে একটা রিপোর্ট লিখুন। তার মানে কি, আপনি ওই জায়গাটা গেলেন, দেখলেন কি পরিস্থিতি, সেটা বুঝে নিয়ে রিপোর্ট লিখছেন, সেটা হচ্ছে সার্ভে রিপোর্ট। আর এক ধরনের রিপোর্ট, যেটাকে আমরা বাংলাতে বলি সম্পাদকীয়, এডিটোরিয়াল। এই জিনিসটা আমাদের আসে না, এই জিনিসটা WBCS এই দেখা যায়, এই জিনিসটা আমাদের অতটা চাপ নিয়ে এখন দরকার নেই। তো এডিটোরিয়াল রিপোর্ট হচ্ছে মূলত WBCS এ দেখা যায় যে কোনো একটা পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিতে যে কোনো হয়তো গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, বা এনভায়রনমেন্ট পলিউশন হতে পারে, উইমেন এম্পাওয়ারমেন্ট হতে পারে, যে কোনো একটা নর্মাল টপিক, সেটাকে নিয়ে আপনাকে লিখতে দেওয়া হলো, অনেকটা এসের মতো হয় জিনিসটা। তো এডিটোরিয়াল রিপোর্টের ধরনটা একটু আলাদা হয়, বাকি এই দুটো রিপোর্টের ধরন অলমোস্ট সেম হয়, দুটো একটা জায়গায় সামান্য পার্থক্য হয়। তাহলে আমরা প্রথম যেটাতে ফোকাস করব সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বেসড রিপোর্ট। আজকে তার মধ্যে সব থেকে সহজ রেখেছি যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। রোড অ্যাক্সিডেন্ট বলতে যে কোনো দুটো আপনার পয়েন্ট এরকম ভাবে মোটামুটি দেওয়া থাকবে, যে কলিশন মানে হচ্ছে ধাক্কা, কিসের মিনি বাস আর একটা ট্রাকের মধ্যে ধাক্কা লেগেছে, কোথায়, NH12 এ নিয়ার ফারাক্কার কাছে NH12 এর উপরে একটা মিনি বাস আর একটা ট্রাকের মধ্যে ধাক্কা লেগেছে। কখন হয়েছে ঘটনাটা? আর্লি মর্নিং। কি কারণে? ডেন্স ফগ, প্রচন্ড কুয়াশা ছিল, তো এটা একটা কারণ, কুয়াশাতে দেখা যাচ্ছিল না। ট্রাক প্রচন্ড জোরে দৌড়চ্ছিল এবং সেটা হিট দ্য মিনিবাসকে ধাক্কা দেয়। কজন মারা গেছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কতজন মারা গেছে, কতজন ইনজিওর্ড হয়েছে, কিভাবে তখন পরিস্থিতি কি হয়েছিল, লোকাল পিপল সেখানে ছুটে গেল, ইনজিয়ার্ডদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, পুলিশ সেখানে এসে দুটো যানকেই মানে মিনিবাস এবং ট্রাক দুটোকেই মানে নিজেদের দখলে নিয়ে নিয়েছে, ট্রাক ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে, আর লোকাল লোকজন এই ঘটনার প্রতিবাদে কিছুটা এজিটেশন করেছে যে এখানে এরকম বাজেভাবে গাড়ি চালানো হয় ইত্যাদি ইত্যাদি। তার এবার পুলিশ সেটাকে দমন করেছে এবং এই পুরো ব্যাপারটা, এটা নিয়ে আপনাকে রিপোর্ট লিখতে দেওয়া হবে। তাহলে অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বেসড রিপোর্টের ক্ষেত্রে আমরা যেটা প্রথম যে মাথায়টা রাখবো সেটা হচ্ছে আনসার অফ দ্য মেইন WH কোয়েশ্চেন্স। এটা আমার রিপোর্টের মধ্যে থাকবে। এই WH কোয়েশ্চেন গুলো কি কি? হোয়াট মানে কি, ঘটনাটা কি ঘটেছে, কি ঘটনাটা সেটা, তারপরে হচ্ছে কোথায় ঘটেছে, ওয়্যার, এর উত্তর যেন আমার একদম রিপোর্টের শুরুতেই থাকে, কোথায় ঘটেছে, এরপরে কখন ঘটেছে, ওয়েন, ভোর রাতে, মাঝরাতে, দুপুরবেলা, কখন, সেই টাইমটা আমাকে মেনশন করতে হবে। হোয়াট, ওয়্যার, ওয়েন, এই তিনটে আমার মোটামুটি প্রথম দুটো তিনটে লাইনের মধ্যে যেন থেকে যায়। এরপরে ঘটনা যখন কিছু একটা হয়েছে, তাহলে সেটা কিভাবে হয়েছে, হাউ, কিভাবে বলতে মানে যদি রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে একটা আর একটাকে ধাক্কা দিয়েছে, তো এইভাবে ঘটেছে ঘটনাটা, কিভাবে ঘটেছে তার উত্তরটা আমাকে দিতে হবে, রিপোর্টের মধ্যে যেন সেটা থাকে। এবার হচ্ছে ওয়াই, ঘটনাটা কেন ঘটেছে, এর পিছনে কারণ কি, কারণ যে সবসময় আগের থেকে বোঝা যাবে তার তো কোনো মানে নেই। তো পুলিশ হয়তো, আমরা এভাবে লিখতে পারি যে পুলিশ ভাবছে যেটার কারণ হয়তো এটা, যেমন এখানে পয়েন্টে দেওয়া ছিল ডেন্স ফগ, প্রচন্ড কুয়াশা, তাহলে প্রচন্ড কুয়াশার জন্য ওই আর এক দিক থেকে আসা গাড়িটাকে দেখা যাচ্ছিল না, সেই জন্য মিনিবাসটা গিয়ে ট্রাকটাকে ধাক্কা দেয় বা ট্রাকটা মিনিবাসটাকে ধাক্কা দেয়, এটা একটা কারণ হতে পারে। অথবা কি, যে কোনো একটা গাড়ি বা দুটো গাড়ি প্রচন্ড জোরে ছুটছিল, হাই স্পিডে বা স্পিড লিমিটের ওপরে দৌড়চ্ছিল, যার ফলে ঘটনাটা ঘটেছে, তাহলে ওয়াই বা কেনর উত্তরও আমি সেখান থেকে পাচ্ছি। তো এইগুলো হচ্ছে মেইন WH কোয়েশ্চেন, যেগুলোর উত্তর আমার রিপোর্টের মধ্যে থাকতে হবে। এবার বাদ বাকি আর কি লিখবো?
যখন অ্যাক্সিডেন্টের রিপোর্টের কথা আসছে তখন আমার শুরুটা আমরা এক তো কোথায় কেন কোথায় হয়েছে কি ঘটনা, এটা তো একটা হতে পারে। আরেকটা জিনিস দিয়ে শুরু হয়, অনেক সময় এক এক জায়গায় এক এক রকম হয়, যে কতজন ক্যাজুয়ালিটিস, যে কতজন মারা গেছে, কতজন মানে ইনজিওর্ড হয়েছে, এইটা দিয়ে, যে 5 persons were killed and 7 were severely injured when, যখন একটা গাড়ি এসে আর একটা গাড়িকে ধাক্কা দিল। এইভাবে আমরা লিখতে পারি, শুরুটা করতে পারি। আর অথবা যে এই সময় এই ঘটনাটা ঘটেছিল এই জায়গায়, মানে হোয়াট, ওয়েন আর ওয়্যার এর উত্তরটা দিয়ে ফার্স্ট লাইনটা আমরা লিখতে পারি। এই দুভাবেই কিন্তু অ্যাক্সিডেন্টাল রিপোর্টের শুরুটা আমরা করতে পারি। প্রথমে আমাকে তার আগে কি ভাবতে হবে, একটা টাইটেল, হেডিং একটা কিছু দিতে হবে, যে খবরের শিরোনাম। শিরোনাম কি, যে রোড অ্যাক্সিডেন্ট ক্লেইমস 5 লাইভস, যে পথ দুর্ঘটনা 5টা জীবন কেড়ে নিল। তাহলে এটা কিন্তু একটা ব্যাপার থাকে, যে এটা একটুখানি চার্মিং দেওয়ার চেষ্টা করতে হবে, যে একদম মানে একটা পুরো বাক্য লিখে দিলাম শিরোনামে, তা কিন্তু নয়। একটু ক্যাচি শিরোনাম কিন্তু আমাদের ব্যবহার করার, মানে যতটা যেটা মাথায় আসবে, টপিক যেটা থাকবে সেই অনুযায়ী, যে যেরকম আপনারা খবরের কাগজ তো পড়েন, তো আপনারা জানেনই যে কিরকম লেখা থাকে, তো সেরকম ভাবে লিখতে হবে একটা শিরোনাম। এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স হবে না, যে সবসময় যে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট থাকবে, সব ক্ষেত্রে সেটা নাও হতে পারে। আর একটা জিনিস কি মাথায় রাখবো, যে এই হেডিং বা টাইটেলের প্রত্যেকটা ফার্স্ট লেটার যেন ক্যাপিটালে হয়, ফার্স্ট লেটার গুলো ক্যাপিটালে হবে। বাকি কি, আর্টিকেল প্রিপোজিশন গুলোকে ক্যাপিটালে দেওয়ার দরকার। আর্টিকেল প্রিপোজিশন এইগুলোকে হেডিং এ আমরা ফার্স্ট লেটারকে ক্যাপিটাল করব না, ক্যাপিটাল করার দরকার নেই। বাদ বাকি সব কিন্তু ক্যাপিটালে হবে। যেমন যদি মাঝখানে কোথাও এ থাকে, তাহলে এইভাবে না লিখে আমি এরকম ভাবে লিখবো, বা ইন হয়তো লিখছি, তাহলে নর্মালি আমি ইন লিখলাম, এখানে আমার ক্যাপিটাল করার দরকার নেই। বাদ বাকি শব্দের ক্ষেত্রে প্রত্যেকটা ফার্স্ট লেটার হবে ক্যাপিটাল লেটার। এবার খবরটা কে দিচ্ছে, আমরা নিউজ পেপারে কি দেখতে পাই, যে নিজস্ব সংবাদদাতা বা এরকম কিছু দেখতে পাই না, তো সেই রকম আমাদের একটা বাইলাইন দিতে হয়, যে কে লিখছে খবরটা। বাই আ স্টাফ রিপোর্টার দিতে পারি আমরা, আরো অনেক কিছু দেওয়া যায়, বাই আ স্পেশাল কোরেসপন্ডেন্ট, বাই আ লোকাল কোরেসপন্ডেন্ট, যেরকম সার্ভে রিপোর্টের ক্ষেত্রে বললাম, সার্ভে রিপোর্টের ক্ষেত্রে আমরা স্টাফ রিপোর্টার না দিয়ে বাই আ স্পেশাল কোরেসপন্ডেন্ট বা বাই আ লোকাল কোরেসপন্ডেন্ট এটাকে বেশি প্রেফার করা হয়। আর নর্মাল অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বেসড রিপোর্টের ক্ষেত্রে বাই আ স্টাফ রিপোর্টার বা বাই আ স্পেশাল কোরেসপন্ডেন্ট দিলেও কোনো অসুবিধা থাকে না। তো নর্মালি এটাতে এর জন্য খুব যে নাম্বারের হেরফের কিছু হয় না, কিন্তু একটুখানি মাথায় রাখবো যে যদি সার্ভে রিপোর্ট টাইপের কিছু আসে তখন বাই আ স্পেশাল কোরেসপন্ডেন্ট, না হলে বাই আ স্টাফ রিপোর্টার। এবার এটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কোন জায়গাটায় ঘটনাটা ঘটছে, কত তারিখে ঘটছে, সেটা আমাকে শুরুতে দিয়ে শুরু করতে হয়। এবার আমাদের পিএসসি তে কি বলে রাখে, যে কোনো রকম জায়গার নাম রিভিল করা যাবে না। তাহলে যেহেতু জায়গার নাম রিভিল করা যাবে না, কোথা থেকে রিপোর্টিং হচ্ছে সেই জায়গার নাম আমি লিখতে পারবো না, তাহলে আমাকে XYZ লিখুন, ABC লিখুন বা PQR লিখুন, যা হোক কিছু একটা অ্যানোনিমাস জায়গার নাম লিখে দেবো আমরা। আর যে ডেটে আমার পরীক্ষা হচ্ছে, যে ডেটে আমি লিখছি, সেই ডেটটা এখানে বসিয়ে দেবো। এবার একটা কোলন দিয়ে আমার লেখা শুরু হবে। আমি পড়ছি, দেখুন। A head-on collision between a minibus and a truck took place yesterday at about 6 a.m. on NH12 near Farakka, killing 5 people including 2 children. রিপোর্টের লাইনগুলো, ফার্স্ট লাইনটা স্পেসিফিক্যালি আর কি আরো বিশেষ করে, যে একটু বড় রকমের হয়, মানে অনেকগুলো ফ্যাক্ট একসঙ্গে বলা থাকে। তাহলে আ হেড অন কলিশন মানে একটা মুখোমুখি ধাক্কা, কার কার মধ্যে, বিটুইন আ মিনিবাস অ্যান্ড এ ট্রাক, একটা মিনিবাস এবং একটি ট্রাকের মধ্যে মুখোমুখি ধাক্কা। টুক প্লেস মানে হচ্ছে ঘটা, টুক প্লেস মানে ঘটেছিল, একটা মুখোমুখি ধাক্কা ঘটেছিল কবে, গতকাল, যেদিন আপনি ডেটটা দেওয়া আছে তার আগের দিন। এটা আপনাকে মানে ওইভাবে কিছু না, যখন অ্যাক্সিডেন্ট বা এই ধরনের কিছু থাকবে তখন আপনি ইয়েস্টারডে দিয়ে করতেই পারেন, যে গতকাল ঘটনাটা ঘটেছিল। কটার সময়, অ্যাট অ্যাবাউট 6 AM। যদি এটা আপনার পয়েন্টে দেওয়া থাকে, যেটা থাকবে সেটাই দেবেন, যদি পয়েন্টে না দেওয়া থাকে আপনি আপনার পছন্দ মতো একটা সময় মেনশন করে দেবেন, কিন্তু এই ডেট, টাইম আর প্লেস এটা যেন থাকেই রিপোর্টের মধ্যে। কারণ একটা ঘটনার কথা যখন আমি দেখছি তখন তো আগে দেখবো যে কোথায় হয়েছে, কখন হয়েছে,
এই জিনিসগুলোই তো আমি দেখবো যখন আমি খবরের কাগজ পড়ি বা খবর দেখি, আমরা তো এই খবরগুলোই জানতে চাই যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, কোন ট্রেনে হলো অ্যাক্সিডেন্ট, কোন স্টেশনে হলো অ্যাক্সিডেন্ট, এগুলোই আমরা দেখি। তো এগুলো আমরা মেনশন করবো। ম্যাডাম ইয়েস্টারডের জায়গায় 2-3 দিন আগের তারিখও দেয়া যায়? এবার জেনারেলি হ্যাঁ, দেওয়া না যাওয়ার টেকনিক্যালি কোনো কারণ নেই, কিন্তু তবুও আপনি নিজেই ভাবুন যখন একটা নর্মাল একটা অ্যাক্সিডেন্টের রিপোর্ট যখন হচ্ছে 3 দিন রিপোর্টটা আগে, বেরোয় তারপরের দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 3 দিন আগের ব্যাপারটা ঘটনার রিপোর্ট আপনি কিন্তু 3 দিন পরে পেপারে দেখবেন না। পেপারের রিপোর্ট তখনই লেখা হবে যখন আগের দিন ঘটেছে, বা হয়তো সকালবেলা ঘটেছে তার খবর আপনি হয়তো মানে বিকেলের খবরের কাগজে বিকেলে যেগুলো বেরোয় আর কি, তো সেগুলোর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। তো সেই জন্য 3 দিন আগের ডেট না দেওয়াই ভালো, অন্তত এই ধরনের রিপোর্টের ক্ষেত্রে। ঠিক আছে? ঠিক ঠিক আছে। দেখা যাচ্ছে এরকম কিছু হলো, ভারত হয়তো ওয়ার্ল্ড কাপ জিতেছে, সেটা 3 দিন আগে হয়েছে, তার খবর সেটা নিয়ে খবর লেখা চলতেই থাকছে, সেটা আর 2 দিন পরে 3 দিন পরে হতে পারে। কিন্তু নর্মাল অ্যাক্সিডেন্ট হয়েছে একটা, এটা জেনারেলি পরের দিনই খবরের কাগজে ছাপা হয়, ওই জন্য ইয়েস্টারডে লেখাই ভালো। তাহলে গতকাল অ্যাট অ্যাবাউট 6 AM, সকাল 6টা নাগাদ কোথায়, অন NH12, ন্যাশনাল হাইওয়ে 12 এর ওপরে, নিয়ার ফারাক্কার কাছে, কিলিং, যেটা হত্যা করেছে, এখানে এই অ্যাক্সিডেন্টটার কথা বলছে, যেটা হত্যা করেছে 5 পিপল, 5 জন লোককে, ইনক্লুডিং 2 চিলড্রেন, যার মধ্যে 2 জন শিশুও ছিল। 2 জন শিশু শুদ্ধ 5 জন লোকের প্রাণ নিয়েছে এই অ্যাক্সিডেন্টটা। এখানে দেখুন কতগুলো WH এর উত্তর আপনি পাচ্ছেন। হোয়াট, ঘটনাটা কি ঘটেছে, হেড অন কলিশন ঘটেছে মিনিবাস আর ট্রাকের মধ্যে। ওয়েন, ইয়েস্টারডে অ্যাট অ্যাবাউট 6 AM, সকাল 6টার সময় গতকাল ঘটেছে। ওয়্যার, কোথায় ঘটেছে, NH12 এর ওপরে, ফারাক্কার কাছে। এবং তার ফলে কি হয়েছে, তার আফটার এফেক্ট কি হয়েছে না, 5 জন লোক মারা গেছে, যার মধ্যে 2 জন বাচ্চা ছিল। তাহলে আপনারা এইরকম স্টাইল গুলোকে মোটামুটি একটু মুখস্থের মতোই করে নিতে পারেন, যে যদি অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আসে এইরকম এইভাবে আপনি লিখবেন, শুধু জিনিসটাকে চেঞ্জ করে দেবেন। হয়তো এখানে মিনিবাস আর ট্রাকের ছিল, ওখানে হয়তো অন্য কিছু, অন্য 2টো গাড়ি, একটা টাটা সুমো আর একটা দেখা যাচ্ছে হয়তো লরি, এই দুটোর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই দুটোর মধ্যে কলিশন হয়েছে, চেঞ্জ করে দিলেন। হয়তো টাইমটা সন্ধ্যেবেলা 7টার সময় ছিল, চেঞ্জ করে দিলেন, জায়গাটা অন্য, চেঞ্জ করে দিলেন, কিন্তু স্ট্রাকচারটা সেম আমরা রাখতে পারি। এরপরে যে এই বেসিক WH কোশ্চেনের উত্তর হয়ে গেল। এরপরে হচ্ছে ঘটনাটা কেন ঘটেছিল, ঘটনাটা কিভাবে ঘটেছিল তো বলেই দিলাম, হেড অন কলিশন ঘটেছিল। এবার কেন ঘটেছিল, একটা ঘটনা ঘটে যাওয়ার পর সাথে সাথে এর উত্তরটা পাওয়া যায় না সব সময়। অনেক সময় দেখা যায় কি, পুলিশ হয়তো ভাবছে এরকম হয়েছিল, বা হয়তো কোনো প্রত্যক্ষদর্শী ছিল, সে হয়তো বলছে এইভাবে ঘটেছিল। তো আমরা সেইভাবে লিখবো জিনিসটাকে, অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেস, প্রত্যক্ষদর্শীদের মত অনুযায়ী। আই উইটনেস মানে প্রত্যক্ষদর্শীদের মত অনুযায়ী, দ্য ট্রাক কামিং ফ্রম এবিসি জায়গা থেকে আসছিল যে ট্রাকটা, ওয়াজ রানিং অ্যাট এ হাই স্পিড, মানে প্রচন্ড জোরে ছুটছিল, প্রচন্ড বেগে ছুটছিল, অ্যান্ড হিট দ্য মিনিবাস, হিট মানে ধাক্কা দেওয়া, এবং ধাক্কা দিয়েছিল মিনিবাসটাকে, হুইচ ওয়াজ কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, যেটা উল্টো দিক থেকে আসছিল। এটা কে বলছে, আই উইটনেস, কোনো একজন প্রত্যক্ষদর্শী পাওয়া গেছে, সে পুলিশকে এরকম বয়ান দিয়েছে। ডিউ টু ডেন্স ফগ, প্রচন্ড কুয়াশার জন্য, দ্য বাস ড্রাইভার কুড নট সি, বাস ড্রাইভার দেখতে পায়নি, দ্য ট্রাকটাকে, অ্যান্ড হিট ইট, এবং এটাকে ধাক্কা দিয়েছিল। 5 persons including the bus driver were reported to be dead. 5 জন লোক, যার মধ্যে বাস ড্রাইভারটাও ছিল, তাদেরকে রিপোর্ট করা হয়েছে যে তারা মারা গেছে। অ্যান্ড 8 were severely injured, এবং 8 জন প্রচন্ড বাজেভাবে জখম হয়েছে ইন দ্য ইনসিডেন্ট, এই ঘটনাটাতে। তাহলে বাস ড্রাইভার শুদ্ধ, এতজন মারা গেছে এবং এতজন ইনজিওর্ড হয়েছে। তাহলে এই ঘটনার পর কি ঘটলো, আফটার এফেক্ট কি হলো, দ্য লোকাল পিপল রাশড টু দ্য স্পট, লোকাল লোকজন তারা ছুটে এলো, অ্যান্ড পুলড আউট দ্য ইনজিওর্ড ফ্রম দ্য ওভারটার্ন বাস, এবং উল্টে যাওয়া বাস থেকে যারা ইনজিওর্ড ছিল, জখম হওয়া লোকজন, তাদেরকে টেনে বের করেছিল। উইথ দ্য হেল্প অফ পুলিশের সাহায্য নিয়ে, দ্য ইনজিওর্ড ওয়্যার সেন্ট টু দ্য লোকাল হসপিটাল, যে যারা ইনজিওর্ড হয়েছিল তাদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছিল, অন এ ওয়্যার ফুটিং। এটাও একটা সুন্দর ফ্রেজ, অন এ ওয়্যার ফুটিং মানে হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়, মানে প্রচন্ড তৎপরতার সঙ্গে তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছিল।
সাম হ্যাভ বিন রিলিজড, কয়েকজনকে রিলিজ করে দেওয়া হয়েছে আফটার ফার্স্ট এইডের পর, প্রাথমিক চিকিৎসার পরে কয়েকজনকে রিলিজ করে দেওয়া হয়েছে। whereas many have multiple injuries, এবং অনেকের দেখা যাচ্ছে কি অনেকগুলো করে জখম বা ক্ষত রয়েছে। এরকম হলো। এবার আমরা এই ধরনের রিপোর্টের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচ ব্যবহার করতে পারি, মানে এই কোটেশনের ব্যবহার করতে পারি, যে পুলিশ হয়তো এটা বলছে, বা আই উইটনেস বা লোকাল কোনো লোকজনের কথা সেটাকেও আমরা কোট করে লিখতে পারি। তো এখানে এরকম একটা কোটেশন আমি ব্যবহার করেছি, দেখুন, দ্য ট্রাক ড্রাইভার ওয়াজ ইন ড্রাঙ্কেন কন্ডিশন, যে ট্রাক ড্রাইভার সে মদ্যপ অবস্থায় ছিল। এমটি লিকার বটলস হ্যাভ বিন ফাউন্ড ইন দ্য ট্রাক, যে খালি লিকারের বোতলগুলো এটা কিন্তু ট্রাকের মধ্যে পাওয়া গেছে। উই হ্যাভ অলরেডি অ্যারেস্টেড হিম, আমরা ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছি। সেইড অ্যান অফিসার, একজন পুলিশ অফিসার বলেছিল। দ্য পুলিশ হ্যাভ সিজড বোথ দ্য ভেহিকলস, পুলিশ দুটো গাড়িকেই নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে। দ্য লোকাল পিপল বিকেম এজিটেটেড, স্থানীয় লোকজন তারা মানে বিদ্রোহ করেছিল, এজিটেট করেছিল, বিক্ষোভ করেছিল। আফটার দ্য ইনসিডেন্টের পরে, ইন দ্য প্রোটেস্ট অফ রেকলেস ড্রাইভিং অ্যান্ড ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্টাল কেসেস ইন দ্য এরিয়া, ওই অঞ্চলে প্রচন্ড যে মানে বেপরোয়াভাবে গাড়ি চালানো হয়, রেকলেস ড্রাইভিং, এবং যে ফ্রিকুয়েন্টলি অ্যাক্সিডেন্ট হচ্ছে, পরপর অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এইগুলোর প্রতিবাদে তারা একটা বিক্ষোভ করেছিল। উইথ দ্য ইন্টারভেনশন অফ লোকাল পুলিশ, স্থানীয় পুলিশের মানে তারা এই বিষয়টাতে ঢুকে, ইন্টারভেনশন মানে হচ্ছে বলতে পারি নাক গলানো এক প্রকার, স্থানীয় পুলিশের সাহায্যে বা তাদের সাপোর্ট নিয়ে দ্য সিচুয়েশন কেম আন্ডার কন্ট্রোল, পরিস্থিতিটা নিয়ন্ত্রণে এসেছিল। তাহলে এই মোটামুটি কিন্তু এইভাবে আমরা রিপোর্ট লিখবো, যে পরপর দেখুন প্রত্যেকটা WH এর উত্তর পেয়ে গেলাম। আর একটা মেইন পয়েন্ট, যে মানে যে কোনো রিপোর্ট জেনারেলি কিন্তু পাস্ট টেন্সে হয়, বিশেষ করে অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বেসড রিপোর্ট যেগুলো হয় সেগুলো বেশিরভাগই পাস্ট টেন্সে লেখা হয়। যেমন দেখুন এখানে টুক প্লেস, টেক প্লেস মানে ঘটা, তার পাস্ট টেন্স ঘটেছিল, টেকের পাস্ট টেন্স টুক করা হলো। বা এখানে দেখুন বেশিরভাগই যেগুলো রয়েছে কুড নট, এগুলো সব ওয়্যার রিপোর্টেড পাস্টে রয়েছে। তাহলে যেহেতু ঘটনাটা আমার পাস্টে ঘটে গেছে, গতকাল সকালে ঘটে গেছে, তাহলে পুরো জিনিসটাই আমার পাস্ট টেন্স। এবার দেখা যাচ্ছে পুলিশ যে এই ঘটনা মানে পুলিশ যে সিজ করেছে বা যে ভেহিকেল দুটোকে, এই গাড়ি দুটোকে তারা নিজেদের হেফাজতে নিয়েছে, সেই হেফাজতে নেওয়াটা এখনো রয়েছে। তো সেই হিসেবে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথাও কোথাও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি। এখানে ওই জন্য হ্যাভ সিজড করা হয়েছে, দেখুন, মানে এখানে কিন্তু পাস্ট করিনি, সিজড কিন্তু করিনি, এখানে হ্যাভ সিজড করা হয়েছে। কারণ কি, কারণ হেফাজতে নিয়েছে পুলিশ এবং সেটা এখনো তাদের হেফাজতেই রয়েছে, তাহলে পাস্টে হয়েছিল কিন্তু তার এফেক্টটা এখনো রয়েছে। তো এই ধরনের ব্যাপারগুলোতে কোথাও কোথাও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, আর বেশিটাই কিন্তু আমার হবে সিম্পল পাস্ট টেন্সে লেখা, সিম্পল পাস্ট টেন্স। তাহলে এইভাবে আমরা রিপোর্ট লিখব। মোটামুটি কি বোঝা গেল? হয়েছে মোটামুটি কিভাবে আমরা রিপোর্ট লিখবো? পিয়ালি ম্যাডাম বলছেন ঠিক আছে, কাকলি ম্যাডাম বলছেন ঠিক আছে। ঠিক আছে, তাহলে মোটামুটি এইভাবে আমরা রিপোর্ট লিখবো। নেক্সট যে ডেসক্রিপটিভ ক্লাস হবে সেখানে আমি প্রেসিও দিয়ে দেবো, রিপোর্টও দিয়ে দেবো, একটা এই ধরনের রিপোর্টই দেবো। হয়তো সেটা রোড অ্যাক্সিডেন্ট না হয়ে কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, একটা ট্রেন আর একটা ট্রেনের কে ধাক্কা দিয়েছিল, বা দেখা যাচ্ছে যে মানে জাহাজ বা কোনো নৌকা উল্টে গেছে কোনো একটা নদীতে। তো সেখানে কারণ টারণগুলো সব আমাদের পয়েন্টেই দেওয়া থাকবে, আমরা পরপর সাজিয়ে শুধু লিখবো। আর ফার্স্ট লাইনটাকে আপনারা ফার্স্ট লাইন বা এই যে অ্যাকর্ডিং টু আই উইটনেস, এই কিছু কিছু ফ্রেজ এগুলো আপনারা মাথায় রাখতে পারেন, এগুলো রিপোর্টে ভীষণভাবে ব্যবহার হয়। বা এই যে স্থানীয় লোকদের সহযোগিতায় যারা ইনজিওর্ড লোকজনকে তাদেরকে যুদ্ধকালীন তৎপরতায় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। যে কোনো অ্যাক্সিডেন্ট হলে সেটাই ঘটবে, ট্রেন অ্যাক্সিডেন্ট হলেও তাই হবে, জাহাজডুবি হলেও তাই হবে। তো সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের লাইনগুলোকে মুখস্থ করে রাখতে পারেন। উইথ দ্য হেল্প অফ পুলিশ দ্য ইনজিওর্ড ওয়্যার সেন্ট টু দ্য লোকাল হসপিটাল অন এ ওয়্যার ফুটিং, যে এগুলো মুখস্থ করে রাখা মানে কি, আপনি মোটামুটি মাথায় রাখলেন, অন এ ওয়্যার ফুটিং এই ফ্রেজটাকে মাথায় রাখলেন, এই ধরনের ক্ষেত্রে আপনি ব্যবহার করলেন।
তো এই জন্য মুখস্থ করা, একদম মানে পুরো ডিটো মুখস্থ করতে আমি বলবো না, তবে এই জিনিসগুলো, এই যে কিছু কিছু ফ্রেজ বা কোথায় কোন শব্দটা ব্যবহার করছি, এটা যেন আমাদের মাথায় থাকে, যার জন্য আমরা কিন্তু কয়েকবার রিপোর্টগুলোকে পড়বো। আমি কিছু মানে কিছু মানে যেগুলো চলছে এখন বা রিসেন্ট ঘটনা, এই ধরনের কিছু রিপোর্ট লিখিয়ে দেব, কিন্তু আলটিমেটলি পরীক্ষায় কি আসবে আমরা কেউ জানি না। তো বেসিক মানে স্টাইলটা যেন আমরা সবাই মাথায় রাখি এবং যেন লিখতে পারি প্রয়োজন হলে। ঠিক আছে, মোটামুটি হলো তাহলে। তাহলে আর কারো কিছু বলার আছে রিপোর্ট বা প্রেসি নিয়ে? না হলে আজকের ক্লাস এন্ড করে দেবো। না ম্যাম। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি সবার ঠিক আছে। কারো যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবেন গ্রুপে। আর নেক্সট ডেসক্রিপটিভ ক্লাসে রিপোর্ট আর প্রেসি দুটোই দেওয়া থাকবে, আর সাথে হচ্ছে আমি কিছু ন্যারেশন চেঞ্জ দিয়ে দেবো, ন্যারেশন চেঞ্জগুলো একবারে প্র্যাকটিস করে নেবো আমরা। ওকে, তাহলে আমি ক্লাস আজকের মতো এন্ড করছি। ওকে, গুড নাইট। গুড নাইট ম্যাডাম। গুড নাইট। জীবনে